বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আজকে আমরা প্রাইমারির ইংরেজি সাহিত্য সম্পর্কে প্রাইমারির জন্য ক্লাস করব, যে বুঝবো, উপলব্ধি করব। প্রাইমারিতে সাধারণত সাহিত্য থেকে খুব কম মার্ক কোশ্চেন তৈরি করা হয়, এজন্য আমরা একটু দ্রুত এই বিষয়গুলি জেনে নেব, কোন কোন বিষয়গুলি সাধারণত খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটি গ্লান্স আমরা লাস্ট প্রিভিয়াস ক্লাসে যে আলোচনা করেছিলাম সেটা ইংরেজি সাহিত্যের 8টি যুগ এবং 8টি নাম, 8টি ডিউরেশন। এই 8টি যুগের মধ্যে থেকে বলেছিলাম যে দুটি যুগ খুব বেশি ইম্পর্টেন্ট, একটা রেনেসান্স পিরিয়ড আর একটা বলা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। ওকে, ঠিক আছে, হ্যাঁ, নামাজি বিরতি ইনশাল্লাহ দেব। এরপরে আমরা জানলাম যে এই 8টি যুগের মধ্যে থেকে পাঁচটি যুগের শাখা প্রশাখা আছে আর 3টির শাখা প্রশাখা নেই, এবং এই 8টি যুগের মধ্যে 4টির অপর নাম আছে, 4টির অপর নাম নেই। প্রথম যুগ অ্যাংলো সেকশন পিরিয়ড এবং শেষের যুগ হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। এবং অ্যাংলো সেকশন পিরিয়ড থেকে একটা দুটো ইনফরমেশন পেলাম, মিডিল এজ থেকে পড়লেও হয় না পড়লেও হয়, দরকার নেই। রেনেসান্স পিরিয়ড থেকে আমরা একটু খেয়াল করি, রেনেসান্স, RENAISSANC, রেনেসান্স পিরিয়ড। দেখেন, রেনেসান্স পিরিয়ডে প্রথম থেকে আমরা এর নাম রেশন সেঞ্চুরি জেনেছিলাম, দ্বিতীয় এর শাখা প্রশাখা জেনেছিলাম, এবং তৃতীয় অনেকগুলি ব্যক্তি জেনেছিলাম। আর এই অনেকগুলি ব্যক্তির মধ্য থেকে কিছু ব্যক্তি আমরা আলোচনা করেছিলাম আর কিছু ব্যক্তি আমাদের বাকি ছিল। তাহলে আজকে আমরা রেনেসান্স পিরিয়ডের বাকি ব্যক্তিগুলি সম্পর্কে জানবো, রেনেসান্সের বাকি ব্যক্তিগুলি সম্পর্কে জানবো। তাহলে এটা গ্লান ছোট্ট করে আমরা একটু জেনে নেই দি রেনেসান্স পিরিয়ড। RENAISSANC, দি রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স পিরিয়ডের যুগটা খুব ভালো করে জানি 1500 থেকে 1660, 1500 থেকে 1660। এই যুগের বিখ্যাত একজন ব্যক্তি এবং সেই ব্যক্তির নাম বলা হচ্ছে জন ডান। সেই ব্যক্তির নাম হচ্ছে জন ডান, DONNA, জন ডান। আর এই জন ডান একজন বিখ্যাত ব্যক্তি যার টাইটেল বলা হয়, এবং এই টাইটেলটা ছোট্ট করে আমরা একটু জেনে নেই যে একে বলা হয় পয়েট অফ লাভ, পয়েট অফ লাভ, অথবা আরেকটা টাইটেল বলা হয় মেটাফিজিক্যাল পয়েট, মেটাফিজিক্যাল পয়েট। খেয়াল করি, দেখেন, রেনেসান্স পিরিয়ডের আমরা ডিউরেশনটা জানলাম 1500 থেকে 1660। রেনেসান্স পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি জন ডান, এবং তার বিখ্যাত দুইটা টাইটেল বা উপাধি, একটা হচ্ছে পয়েট অফ লাভ, ভালোবাসার কবি, আর একটা বলা হয় মেটাফিজিক্যাল পয়েট। মেটাফিজিক্যাল লেখার দরকার নাই, আমরা একটু এমনি শুনি। মেটা মিন্স বিয়ন্ড, আর ফিজিক্যাল মিন্স মানে ফিলোসফিক্যাল আইডিয়া। যে বিষয়গুলি কখনো স্পর্শ করা যায় না, অনুভূতি দ্বারা প্রকাশ করা হয়, সেগুলি হচ্ছে ফিলোসফিক্যাল আইডিয়া। যেমন লাভ হতে পারে, গড হতে পারে, সোল হতে পারে, পিওর হতে পারে, হতে পারে, বিউটি হতে পারে। যেগুলি কখনো স্পর্শ করা যায় না, অনুভূতি দ্বারা প্রকাশ করা হয়, সেগুলি হচ্ছে মেটাফিজিক্যাল পয়েন্ট। এই জন ডানের ছোট্ট করে আমরা বিখ্যাত দুই একটা কবিতা লিখি, বিখ্যাত দুই একটা কবিতা লিখি, জন ডানের বিখ্যাত দুই একটা কবিতা লিখি, আর সেই কবিতা সম্পর্কে আমরা একটু জানবো। একটা কবিতা পয়েমস, অনেকগুলি যেহেতু কবিতা, একটা কবিতা হচ্ছে দি সান রাইজিং, SUN, সান রাইজিং, RISING। আরেকটা কবিতা হচ্ছে দি বলা হচ্ছে গুড মোরো, GOOD মোরো, MORROW। দেখেন, একটু খেয়াল করি, আমরা আজকে রেনেসান্স পিরিয়ড আলোচনা করছি। রেনেসান্স পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি জন ডান। জন ডান থেকে দুইটা টাইটেল পড়লাম, পয়েট অফ লাভ এবং মেটাফিজিক্যাল পয়েট। আর জন ডানের দুটো কবিতা, একটা সান রাইজিং, একটা হচ্ছে গুড মোরো, একটা হচ্ছে সান রাইজিং, একটা হচ্ছে গুড মোরো। তাহলে একটু কোশ্চেন করি, পয়েট অফ লাভ কে? জন ডান। মেটাফিজিক্যাল পয়েট কে? জন ডান। গুড মোরো কে লিখেছে? জন ডান। দি সান রাইজিং কে লিখেছে? জন ডান। তাহলে জন ডান থেকে মাত্র 4টে ইনফরমেশন পড়বো, দুইটা টাইটেল আর দুইটা কবিতা। দ্যাটস এনাফ অ্যাবাউট জন ডান। জন ডান থেকে এতটুকু পড়লে দ্যাটস এনাফ। এবার ছোট্ট করে একটু গল্প করি 1 মিনিটে আমরা।
হ্যাঁ, এতটুকু যদি পড়ানো হয়ে থাকে তাহলে গুড, বাকি ব্যক্তিগুলি আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। দেখেন, সানরাইজিং একটা বিখ্যাত কবিতা, যেখানে বলা হয়েছে সূর্যকে তীব্র নিন্দা প্রতিবাদ করে লেখা হয়েছিল কবিতাটা, এবং বলা হয়েছিল, হে বোকা নির্বোধ সূর্য, তুমি কেন জানালার ফাঁক দিয়ে আমার প্রিয় তোমার মুখে তোমার আলোক রোশনি লাগাচ্ছ? সে তো শুয়ে আছে কোমল বিছানার উষ্ণতায়, তুমি তাকে ঘুমাতে দাও। তুমি সেই সব লোকদের কাছে তোমার আলোক রোশনি পৌঁছে দাও যারা অফিস টাইমে স্কুল টাইমে ঘুমিয়ে থাকে, তাদের মুখে লাগাও, তাদের দ্রুত দ্রুত ঘুম ভাঙাও। অথবা তোমার আলোক রোশনি সেই সব লোকদের কাছে নিয়ে যাও যারা কৃষকের মতো মাঠে কাজ করে, তাদের উত্তপ্ত শরীরকে আরো বেশি উত্তপ্ত করে দাও। এই পয়েন্ট অফ ভিউ থেকে দি সানরাইজিং কবিতাটা তৈরি করা হয়েছিল। আর গুড মর্নিং কবিতাটা, গুড মর্নিং বাংলা অর্থ হচ্ছে আগামীকাল বা সকাল বা ভোর বা প্রভাত ইত্যাদি। এই গুড মর্নিং কবিতাটা লেখা হয়েছিল, জন ডন বলেছিল, আমাকে এমন একটা সকাল দাও, এমন একটা নিরিবিলি স্থান দাও যেখানে কোনো শব্দ থাকবে না। আমি আমার প্রিয়তমার চোখের দিকে তাকিয়ে অনেকগুলি কবিতা, অনেকগুলি উপন্যাস, অনেকগুলি বিষয় সময় অতিক্রম করব। সেই পয়েন্ট অফ ভিউ থেকে গুড মর্নিং কবিতাটা তৈরি করা হয়েছিল। তাহলে আমরা জানলাম জন ডান রেনেসান্স পিরিয়ডের অন্যান্য কবিদের মধ্যেই একজন কবি। এই কবি থেকে দুইটা টাইটেল পড়ব আর দুইটা কবিতা পড়ব, দ্যাটস এনাফ। হ্যাঁ, ক্রিস্টোফার মার্লো বা আরো যে ব্যক্তিগুলি, এডমান্ড স্পেন্সার, ক্রিস্টোফার মার্লো, জন ওয়েবস্টার, থমাস মোর, থমাস কিড, এগুলো হয়েছে। হ্যাঁ দেখেন, এইগুলি যদি হয়ে যায় তাহলে এইগুলির পাশে আরেকজন ব্যক্তিকে অ্যাড করলাম, সেটা হচ্ছে জন ডান। তাহলে জন ডান যদি আমরা জানি, তাহলে এই ব্যক্তি থেকে এই দুটো ইনফরমেশন জানলাম, দ্যাটস এনাফ। এবার ছোট্ট করে আমরা পয়েন্ট অফ লাভ, মেটাফিজিক্যাল পয়েন্ট বলা হয় জন ডানকে, এবং তার বিখ্যাত দুটো কবিতা সানরাইজিং অথবা গুড মোরো, দ্যাটস এনাফ। এবার আমরা ছোট্ট করে আরেকজন ব্যক্তি জানি, সেই ব্যক্তির নাম বলা হচ্ছে ফ্রান্সিস বেকন। সেই ব্যক্তির নাম হচ্ছে ফ্রান্সিস বেকন। হ্যাঁ, জর্জ বার্নার্ড শো আজকে পড়াবো 7টার ব্যাচে। 7টার ব্যাচে এফবি তে ফ্রি ক্লাস আছে। হ্যাঁ, তামান্না, ডক্টর তামান্না বলছে, হ্যাঁ জর্জ বার্নার্ড শো এটা সন্ধ্যা 7টার ব্যাচে পড়াবো, এটা ফ্রি ক্লাস, লাইভ এফবি, সবাই দেখতে পারবেন। আমরা আরেকজন ব্যক্তি জানি, সেই ব্যক্তির নাম হচ্ছে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন, BACON, ফ্রান্সিস বেকন। তার বিখ্যাত একটা টাইটেল, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ। ফাদার অফ ইংলিশ প্রোজ, প্রোজও বলা যেতে পারে, অথবা কোশ্চেনটা ফাদার অফ ইংলিশ এসে, এসেকেই শ্রেষ্ঠ বলা যেতে পারে। দ্যাট মিন্স এরকম, ESSAYIST। তার বিখ্যাত এসেগুলি আমরা একটু জানি, ESSAYS, তার বিখ্যাত এসেস গুলি আমরা একটু জানি। একটা বলা হচ্ছে অফ স্টাডিজ, অফ স্টাডিজ, অফ স্টাডিজ। একটা বলা হচ্ছে অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, সিঙ্গেল লাইফ। দেখেন, ফ্রান্সিস বেকন থেকে আমরা যা জানলাম, একটা হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রোজ। আমরা কিন্তু জেনে এসেছিলাম প্রোজ মানে হচ্ছে গদ্য, বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফ্রান্সিস বেকন রেনেসান্স পিরিয়ডের অনেকগুলি গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে একজন। এই ফ্রান্সিস বেকনকে দুইটা টাইটেল বলা হয়, ফাদার অফ ইংলিশ প্রোজ অথবা ফাদার অফ ইংলিশ এসে। এসে আর প্রোজ অনেকটা একই রকম, দুটোই মূলত গদ্য বা প্রবন্ধকে ইউজ করা হয়। এসে মানে প্রবন্ধ, প্রোজ মানে গদ্য, গদ্য আর প্রবন্ধ অনেকটা একই। তাহলে কোশ্চেন করি, ফাদার অফ ইংলিশ প্রোজ বা ফাদার অফ ইংলিশ এসে অর এসেস্ট, এসে অর এসেস্ট, ফ্রান্সিস বেকন। তার বিখ্যাত দুটো এসেজ এর নাম, একটা হচ্ছে অফ স্টাডিজ, একটা হচ্ছে অফ ম্যারিজ এন্ড সিঙ্গেল লাইফ, অফ ম্যারিজ এন্ড সিঙ্গেল লাইফ। তাহলে আমরা ছোট্ট করে একটু জানলাম, এখানে বিখ্যাত দুটো টাইটেল পেলাম আর দুটো গ্রন্থ পেলাম। এই দুটো গ্রন্থ লিখেছিল ফ্রান্সিস বেকন। এই দুটো গ্রন্থ কে লিখেছিল? ফ্রান্সিস বেকন লিখেছিল। তাহলে ফাদার অফ ইংলিশ প্রোজ ফ্রান্সিস বেকন,
ফাদার অফ ইংলিশ এসে অর এসেস্ট ফ্রান্সিস বেকন, এবং অফ স্টাডিজ অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ কে লিখেছিল? ফ্রান্সিস বেকন। তার ধরন কি? ধরন হচ্ছে এসে। এসে মানে প্রবন্ধ, প্রবন্ধের জনক কে? ফ্রান্সিস বেকন। এবার আমরা ছোট্ট করে এট এ গ্লান্স এই ব্যক্তির দুই একটা কোটেশন জানি, এই ব্যক্তির দুই একটা কোটেশন জানি, ফ্রান্সিস বেকনের দুই একটা কোটেশন জানি। ফ্রান্সিস বেকনের দুই একটা কোটেশন যা খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হিস্টোরি, HIST, হিস্টোরি MAKETS, হিস্টোরি মেক্স ম্যান ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। হিস্টোরি মেক MAKETH, দেখেন MAKETH আছে, বর্তমান এস বা ইএস লেখা হয়, আগে লেখা হয় তো মেক। হিস্টোরি মেক ম্যান ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। হিস্টোরি মেক ম্যান ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। আরেকটা কোটেশন বলেছিল বিখ্যাত, স্টাডিজ serve for delight, studies serve SERB, studies serve for delight, studies serve for delight, for ornament, and for ability, and for ability, and for ability। দেখেন আমরা মাত্র দুটো কোটেশন লিখলাম। একটা কোটেশন বলা হচ্ছে হিস্টোরি মেক ম্যান ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে বলেন। হিস্টোরি মেক ম্যান ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। আরেকটা বলেছে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট এন্ড ফর এবিলিটি, শিক্ষা মানুষকে তিনটি জিনিস দেয়, আনন্দ, সম্মান এবং জীবিকা অর্জনের পথ। দুটো কোটেশন জানলাম, আবার বলে দিচ্ছি। হিস্টোরি মেক MAKETH, আমি স্পেলিং বলে দিচ্ছি। হিস্টোরি মেক MAKETH, হিস্টোরি মেক ম্যান ওয়াইজ, WISE, ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। আরেকটা বলেছে স্টাডিজ STUDIES, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট এন্ড ফর এবিলিটি, শিক্ষা মানুষকে তিনটি জিনিস দেয়, আনন্দ, সম্মান এবং জীবিকা অর্জনের পথ। শিক্ষা মানুষকে তিনটি জিনিস দেয়, আনন্দ, সম্মান এবং জীবিকা অর্জনের পথ। তাহলে এখানে ছোট্ট করে আমরা তিনটা জিনিস জেনে নিলাম, দুটো বিখ্যাত কোটেশন, আর দুটো বিখ্যাত গ্রন্থ, আর দুটো বিখ্যাত টাইটেল। এবার ছোট্ট করে আরেকটা আমরা কোটেশন জেনে নেই, আরেকটা কোটেশন জেনে নেই। It is impossible to love and be wise, দেখেন একটা কোটেশন লিখেছি, it is impossible to love and be wise, it is impossible স্লাইডটা আর একবার, আচ্ছা আচ্ছা, দেখেন আমরা এখানে ফ্রান্সিস বেকন সম্পর্কে জেনেছি। ফ্রান্সিস বেকনের বিখ্যাত দুইটা টাইটেল, একটা হচ্ছে ফাদার অফ ইংলিশ পোজ, একটা হচ্ছে ফাদার অফ ইংলিশ এসে অর এসেস্ট। তার বিখ্যাত দুটো গ্রন্থ জেনেছি, একটা অফ স্টাডিজ, একটা হচ্ছে অফ ম্যারিজ এন্ড সিঙ্গেল লাইফ। তার বিখ্যাত দুটো কোটেশন জেনেছি, একটা হিস্টোরি মেক্স ম্যান ওয়াইজ, আর একটা বলা হচ্ছে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট এন্ড ফর এবিলিটি। ফ্রান্সিস বেকনের আরেকটা কোটেশন বলেছি, ইট ইজ ইম্পসিবল টু লাভ এন্ড বি ওয়াইজ, একই সাথে প্রেমিক এবং জ্ঞানী হওয়া যায় না, একই সাথে প্রেমিক এবং জ্ঞানী হওয়া যায় না। যে প্রেমিক হবে তার মধ্যে পাগলামি ভাগ থাকবে, আর যে জেন্টলম্যান হবে তার মধ্যে অবশ্যই নলেজ থাকবে। দেখেন প্রেমের ক্ষেত্রে যত পাগলামি হবে তত প্রেম ভালো হবে, আর জেন্টলম্যানরা সবসময় জ্ঞান অর্জন করবে। এজন্য জেন্টলম্যানরা কখনো কি করতে পারে না, প্রেম করতে পারে না বা কাউকে প্রপোজ করতে পারে না। যদি প্রপোজ করে বা প্রেম করে তাহলে সেখান থেকে যদি ইনসাল্ট হয় তাহলে সে লজ্জায় মারা যাবে। এই পয়েন্ট অফ ভিউ থেকে বলা হচ্ছে ইট ইজ ইম্পসিবল টু লাভ এন্ড বি ওয়াইজ, একের সাথে প্রেমিক এবং জ্ঞানী হওয়া যায় না।
যে জ্ঞানী হবে সে প্রেমিক হবে না, যে প্রেমিক হবে সে জ্ঞানী হবে না, মানে একই সাথে জ্ঞান এবং সৌন্দর্য দুটেই থাকবে না। আমরা রোমান্টিক আবেগে আছি, এই জন্য হয়তো ভাবি যে একই সাথে সুন্দরী হয় জ্ঞানী হয়। নেভার অ্যান্ড এভার, কখনোই এটা হয় না। যে জ্ঞানী হবে সে জেন্টলম্যান হবে, আর যে পাগলামি হবে তার মধ্যে ভাব থাকবে, আবেগ থাকবে, কল্পনা থাকবে। ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ, কে বলেছে? ফ্রান্সিস বেকন। এবার আমরা এই রেনেসান্স পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি, সেই ব্যক্তি সম্পর্কে জানবো, এবং সেই ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার, WILLIAM, উইলিয়াম শেক্সপিয়ার, SHAKESPIAR, PEAR, উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার স্পেলিং SHAKESPER। শেক্সপিয়ারের স্পেলিংটা লাস্টে একটা মনে রাখবেন, ARE আছে। এখানে কোশ্চেনটা দেখবেন এসেছে পরীক্ষায়, শেক্সপিয়ারের কারেক্ট স্পেলিং কোনটি? AER হতে পারে, REA হতে পারে, EAR হতে পারে। অবশ্যই মনে রাখবেন শেক্সপিয়ারের লাস্টে একটা অক্সিলারি ভার্ব আছে, তার মানে বলা হচ্ছে ARE, M is R। শেক্সপিয়ারের লাস্টে একটা কি আছে? আর আছে, এটা মনে রাখবেন। এবং এই সাউন্ড আসছে না? হ্যাঁ, তাহলে দেখেন শেক্সপিয়ারের বিখ্যাত ভাই আপনার সাউন্ডে মনে হয় সমস্যা। হ্যাঁ নাসরিন, একটু হচ্ছে আপনি নিজে ট্রাই করেন, আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। উইলিয়াম শেক্সপিয়ার একজন বিখ্যাত ব্যক্তি। এই ব্যক্তির প্রথমেই তার স্পেলিংটা আসে, এবং স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানলাম SHAKESPEAR, উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার জন্ম মৃত্যুটা খুবই ইম্পর্টেন্ট। 1564 থেকে 1616 1566 সাল থেকে 1616। শেক্সপিয়ারকে অনেকগুলি টাইটেল বলা হয়, এই টাইটেলগুলি অবশ্যই ইম্পর্টেন্ট। শেক্সপিয়ারে অনেকগুলি টাইটেলের মধ্যে একটা বলা হয় ফেমাস ড্রামাটিস্ট। ফেমাস ড্রামাটিস্ট, অথবা আমরা এই টাইটেলটা এরকম করে লিখি ভিন্নভাবে, ফাদার অফ ইংলিশ। ফাদার অফ ইংলিশ প্লে অর ড্রামা। ফাদার অফ ইংলিশ প্লে অর ড্রামা। প্লে বা ড্রামার জনককে উইলিয়াম শেক্সপিয়ার। অথবা বলা হয় ন্যাশনাল, ন্যাশনাল পয়েট, ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড, ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড, ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড। অথবা বলা হয় বার্ড অফ অ্যাবন, বার্ড অফ অ্যাবন, বার্ড অফ অ্যাবন। দেখেন এখানে আমরা যে টাইটেলগুলি লিখেছি সেই টাইটেলগুলি খুব বেশি ইম্পর্টেন্ট। এবং ছোট্ট করে আরেকটা লিখি ফেমাস। ফেমাস বলা হয় ইংলিশ, ফেমাস ইংলিশ ড্রামাটিস্ট। আমরা মাত্র 4টে টাইটেল লিখলাম, ফেমাস ইংলিশ ড্রামাটিস্ট। এবার আমরা ছোট্ট করে একটু জেনে নেই উইলিয়াম শেক্সপিয়ারের স্পেলিংটা গুরুত্বপূর্ণ, লাস্টে আছে ARE। শেক্সপিয়ারের জন্ম মৃত্যুটা খুবই গুরুত্বপূর্ণ, একটা 1564 থেকে 1616, 1566 সাল থেকে 1616। ঠিক আছে, হ্যাঁ ওকে। সো আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা জন ডান সম্পর্কে জানলাম, ফ্রান্সিস বেকন সম্পর্কে জানলাম। এবার উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আমরা জানবো। আর শেক্সপিয়ার সম্পর্কে আমরা এখানে মাত্র শেক্সপিয়ারের স্পেলিংটা জানলাম এবং তার জন্ম মৃত্যুটা জানলাম। শেক্সপিয়ারের স্পেলিংটা জানলাম এবং তার জন্ম মৃত্যুটা জানলাম। এবার এই শেক্সপিয়ারের বিখ্যাত কয়েকটা টাইটেল সম্পর্কে আমরা একটু জেনে নেই। ফাদার অফ ইংলিশ প্লেয়ার ড্রামা, ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড, বার্ড অফ অ্যাবন, ফেমাস ইংলিশ ড্রামাটিস্ট।
হ্যাঁ, আমরা এখনই ব্রেক দেব। আমরা এখন একটু ব্রেক দেই, 10 মিনিট পরে এসে আমরা এখান থেকে আবার যাত্রা। ও আচ্ছা, আমরা 40-এ ব্রেক দেই। হ্যাঁ, 40-এ ব্রেক দেই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরে ব্রেক দেই। হ্যাঁ হ্যাঁ, একটু পরে ব্রেক দেই, আর 5-7 মিনিট পর আমরা ব্রেক দেই, তাহলে 40-এ ব্রেক দেই। হ্যাঁ, বার্ড অফ অ্যাবন এর মানে কি? হ্যাঁ, এই যে একটা ভালো কোশ্চেন, বার্ড অফ অ্যাবন এর মানে কি? আমরা অবশ্যই ব্রেক দেব, একটু অপেক্ষা করি। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নামের স্পেলিংটা জানলাম, খুবই গুরুত্বপূর্ণ। তার জন্ম মৃত্যুটা জানলাম, খুবই গুরুত্বপূর্ণ। তার অনেকগুলি টাইটেল বলা হয়, একটা হচ্ছে প্লে বা ড্রামার জনক, আর একটা হচ্ছে ইংল্যান্ডের জাতীয় কবি, একটা হচ্ছে বার্ড অফ অ্যাবন, একটা হচ্ছে ফেমাস ইংলিশ ড্রামাটিস্ট, মানে ইংলিশ ড্রামাটিস্ট। এর মধ্যে থেকে একটা কোশ্চেন ছিল যে বার্ড অফ অ্যাবন কি। তাহলে বার্ড অফ অ্যাবন সম্পর্কে ছোট্ট করে আমরা একটু জেনে আসি। দেখেন, গল্প করলে অনেক করা যায়, বার্ড অফ অ্যাবন ছোট্ট করে একটু জেনে আসি। আজকের ক্লাসে রেনেসান্স পিরিয়ডের যতটুকু বাকি ছিল সবগুলি হবে, তারপরে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা হবে। তাহলে দেখেন, বার্ড অফ অ্যাবন যদি ডিপলি জানি, তাহলে বার্ড মিন্স পয়েট, কবি, আর অ্যাবন মিন্স রিভার, নদী। বার্ড অফ অ্যাবন মানে অ্যাবনের কবি। এমন একটা জায়গা, সেই জায়গায় উইলিয়াম শেক্সপিয়ার 23 এপ্রিল জন্মগ্রহণ করেছিল এবং মৃত্যুবরণ করেছিল এত সালে, এজন্য তাকে বলা হয় বার্ড অফ অ্যাবন। বার্ড মানে হচ্ছে পয়েট, কবি, অ্যাবন মিন্স রিভার। বাংলায় বার্ড অফ অ্যাবনের অর্থ হচ্ছে অ্যাবনের কবি। অ্যাবনের কবিকে উইলিয়াম শেক্সপিয়ার। কেন? আমরা জানি কোন কবি সাহিত্যিক একই জায়গায় পাড়ায় মহল্লায় দিনে তারিখে জন্ম মৃত্যু হলে তাকে বলা হয় বার্ড অফ অ্যাবন। এই বার্ড অফ অ্যাবন একজনই, উইলিয়াম শেক্সপিয়ার, দ্বিতীয় আর কেউ নেই। আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। তাহলে শেক্সপিয়ারের বিখ্যাত আমরা টাইটেলগুলি জেনে নিলাম। এবার শেক্সপিয়ারের যে বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা একটু জানি, তার বিখ্যাত ওয়ার্কস, তার বিখ্যাত প্লে বা ড্রামা, তার বিখ্যাত প্লে বা ড্রামা। শেক্সপিয়ারের বিখ্যাত প্লে বা ড্রামা আমরা জানি 37টা, এটাই রাইট। কেউ কেউ বলেছে 38টা, কখনো কখনো। শেক্সপিয়ারের বিখ্যাত সনেট, এটা একটু জানি, মাত্র 154টা। আরো অনেক কিছু জানা যায়, দরকার নাই। যদি জানেন তাহলে তার ট্র্যাজেডি, ট্র্যাজেডি হচ্ছে 12টা। যদি জানি তার কমেডি, তার কমেডি হচ্ছে 17টা, কেউ কেউ 15টাও বলেছে। এগুলি জানা যায়, নো নিড। শুধুমাত্র একটু জানি শেক্সপিয়ারের নামের স্পেলিংটা গুরুত্বপূর্ণ, তার জন্ম মৃত্যুটা গুরুত্বপূর্ণ। তাকে 4টে টাইটেল বলা যায়, 4টে টাইটেল এক্সপ্লেন করা যায়, দরকার নেই ভাই। সে প্লে বা ড্রামার জনক এবং ইংল্যান্ডের জাতীয় কবি এবং বিখ্যাত একজন নাট্যকার, ইংলিশ প্লেরাইট, এবং বার্ড অফ অ্যাবন মানে অ্যাবনের কবি, একই জায়গায় জন্ম মৃত্যু হয়েছে, এজন্য তাকে বলা হয় বার্ড অফ অ্যাবন। এবং শেক্সপিয়ারের বিখ্যাত অনেকগুলি কাজের ধরন, সে প্লে বা ড্রামা লেখছিল 37টা, মতান্তরে 38টা বলা যায়। সে সনেট লেখছিল 154টা, এবং প্রথম দুটোই ইম্পর্টেন্ট, প্রথম দুটোকে স্টার দিয়ে রাখি, বাকি দুটো দরকার নেই। ট্র্যাজেডি 12টা, কমেডি 15টা, আরো বলা যায়, কিন্তু সেগুলি অপ্রাসঙ্গিক হয়ে যাবে প্রাইমারির জন্য। জানার জন্য ভালো, কিন্তু এই মুহূর্তে না জানাটাই বেটার হবে। একটু কোশ্চেন করি আপনাদের, বলেন তো শেক্সপিয়ার কতগুলি প্লে বা ড্রামা লিখেছিল? কতগুলি প্লে বা ড্রামা লিখেছিল? একটু কমেন্ট করেন তো ভাই, শেক্সপিয়ার কতগুলি প্লে বা ড্রামা লিখেছিল? গুড, হ্যাঁ একজন লিখেছে, ওকে, ধন্যবাদ সবাইকে যারা লিখেছে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য, বিসিএস এর জন্য, সকল জব সেক্টরের জন্য। আরেকটা কোশ্চেন করি, শেক্সপিয়ার কতগুলি সনেট লিখেছিল? বলেন তো শেক্সপিয়ার কতগুলি সনেট লিখেছিল? শেক্সপিয়ার কতগুলি সনেট লিখেছিল? 54টা, হ্যাঁ অবশ্যই 154টা, হ্যাঁ 53টা না, 54টা। গুড। বাকি দুটাই আমরা তেমন একটা ইম্পর্টেন্ট না, বাকি দুটো থেকে আসে যে ট্র্যাজেডি কোনটি, কমেডি কোনটি, এরকম বাকি দুটো তারপরেও জেনে নিলাম। আমরা আর একটু পরে বিরতি দেব, আর 1 মিনিট বা 2 মিনিট পরে বিরতি দেব। শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি কমেডিগুলি সম্পর্কে আমরা জানলাম। শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি কমেডি মনে রাখবেন ছোট্ট করে, আমরা HOMK, হোমরাজ, হোমরাজ, এই হোমরাজ দ্বারা ট্র্যাজেডি বোঝানো হয়। আর এই হোমরাজ, এইস হচ্ছে হ্যামলেট, ওতে ওথেলো, এমতে ম্যাকবেথ, কেতে কিং লিয়ার,
আর একটু জাস্ট মিনিট, এই তিনটে লাগবো: রোমিও জুলিয়েট, অ্যান্টনি ক্লিওপেট্রা, এন্ড লাস্টে জুলিয়া সিজার। একটু খেয়াল করি আমরা, শেক্সপিয়ার বিখ্যাত সমগ্র ট্র্যাজেডিগুলি, শেক্সপিয়ার যতগুলি ট্র্যাজেডি আছে সবগুলি ট্র্যাজেডি মনে রাখার জন্য একটা শব্দ হোম রাজ। যেন হোম শত্রু নামও হতে পারে, বন্ধুর নামও হতে পারে। এইচতে হ্যামলেট, ওতে ওথেলো, এমতে ম্যাকবেথ, কেতে কিং লিয়ার, আরতে রোমিও জুলিয়েট, এতে অ্যান্টনি ক্লেপেট্রা, জুতে জেতে জুলিয়া সিজার। এই 7টা ট্র্যাজেডি আপনি পড়েন শেক্সপিয়ারের, 7টাও যদি বেশি হয় এই 4টে বাদ দেন, এই 4টে পড়েন। দেখেন এই 4টে থেকে সব ধরনের কোশ্চেন তৈরি করা হয়েছে। শেক্সপিয়ার তার লাইফে যতগুলি গ্রন্থ লিখেছে তার মধ্যে ট্র্যাজেডির মধ্যে থেকে এই 7টা পড়েন, 7টাও বেশি হলে এই 4টে পড়েন, এই 4টে ইম্পর্টেন্ট। আমরা কমেডিগুলি জানবো একটু পরে, আমরা একটু ব্রেক দেই, দেন তারপর চলে আসবো। এই 7টাই হচ্ছে কমেডি। একটা জিনিস ট্র্যাজেডি, একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তির নামই হচ্ছে ট্র্যাজেডি। তাহলে ব্যক্তির নাম হচ্ছে কি ট্র্যাজেডি? দেখেন সবগুলি ব্যক্তির নাম। আমরা যেমন বলি নেম ইজ কল্ড নাউন, নামই হচ্ছে নাউন, একই রকম সাহিত্যের ভাষায় বলা যায় প্রত্যেক ব্যক্তির নামই হচ্ছে ট্র্যাজেডি। হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার, রোমিও জুলিয়েট, অ্যান্টনি জুলিয়াস, সবগুলি ট্র্যাজেডি। আরো ট্র্যাজেডি আছে, দরকার নেই। প্রাইমারি জন্য 7টা, 7টা বেশি হলে এই 4টা, 4টেও যদি বেশি হয় তাহলে আর পড়া দরকার নেই। এবার আমরা কমেডিগুলি জানবো, তবে আমরা একটু ব্রেক দেই, দেন তারপর। হ্যাঁ, শীট ইনশাল্লাহ দেওয়া হবে। আমরা নামাজের ব্রেক দেই, ইনশাল্লাহ সব শীট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সামনের মাস থেকে। হ্যাঁ, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, ভালো থাকবেন। আমরা নামাজ পড়ে ইনশাল্লাহ আবার যাত্রা শুরু করি এখান থেকে, এবং পিবিএস এ একটু জেনে নেব যে কি কি আজকে পড়ানো হয়েছে এবং হবে। ওকে।
ওকে, ওয়েলকাম ব্যাক আওয়ার মেইন থিম। আমাদের মূল আলোচনায় চলে আসি। আজকে আমরা রেনেসান্স পিরিয়ডের বাকি অংশগুলি আলোচনা করছি। আমরা প্রথমে একজন ব্যক্তি জানলাম জন ডান। জন ডানের বিখ্যাত দুইটি টাইটেল, পয়েট অফ লাভ এবং মেটাফিজিক্যাল পয়েট। তার বিখ্যাত দুটি কবিতা দি সানরাইজিং এবং গুড মোরো। এরপর আরেকজন ব্যক্তি জানলাম ফ্রান্সিস বেকন। তার বিখ্যাত দুইটা টাইটেল, ফাদার অফ ইংলিশ প্রোজ অথবা ফাদার অফ ইংলিশ এসে অর এসেস্ট। তার বিখ্যাত দুইটা গ্রন্থ, একটা হচ্ছে অফ স্টাডিজ, একটা অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। এরপর তার বিখ্যাত দু একটা কোটেশন জানলাম। হিস্টোরি মেক ম্যান ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। অথবা স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি, শিক্ষা মানুষকে তিনটে জিনিস দেয়, আনন্দ, সম্মান এবং জীবিকা অর্জনের পথ। আরেকটা কোটেশন জানলাম, ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ, একই সাথে প্রেমিক এবং জ্ঞানী হওয়া যায় না। এরপরে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি, এই ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত স্পেলিংটা জানলাম, তার জন্ম মৃত্যুটা জানলাম। তাকে অনেকগুলি টাইটেল বলা হলো। ফাদার অফ ইংলিশ প্লে অর ড্রামা, ফাদার অফ ইংলিশ বলা হয় অ্যানাদার বার্ড অফ অ্যাবন, অথবা ইংলিশ বলা হয় ড্রামাটিস্ট, অথবা বলা হয় অ্যানাদার থিং ইজ দ্যাট বার্ড অফ অ্যাবন। শেক্সপিয়ারের বিখ্যাত কয়েকটা টাইটেল আমরা জেনে নিলাম। এছাড়াও শেক্সপিয়ার বিখ্যাত প্লে বা বিখ্যাত ড্রামা জানলাম কয়টি, 37টি। সনেট জানলাম মাত্র বলা হচ্ছে 37টি বা 38টি। প্লে বা ড্রামা সনেট হচ্ছে আমরা জানলাম মাত্র 154টি। ট্র্যাজেডি বলা হচ্ছে অবশ্যই কয়টি, 12টি। কমেডি কয়টি, 17টি। এরপরে আমরা শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি গুলি জানলাম। আর সেই ট্র্যাজেডি গুলির মধ্য থেকে আমরা একটা গ্লান্স জানলাম। তাহলে ছোট্ট করে আমরা এখানে তার বিখ্যাত ট্র্যাজেডি গুলি জানলাম। আর এই ট্র্যাজেডি গুলি মনে রাখার জন্য আমরা একটা গ্লান্স জানলাম। তার বিখ্যাত ট্র্যাজেডি গুলি মনে রাখার জন্য ওকে, আমরা শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলি একটু জানতে ছিলাম। এই ট্র্যাজেডিগুলি মনে রাখার জন্য একটা শব্দ বললাম, সেই শব্দের নাম হচ্ছে হোম কারাজ। এইচতে হ্যামলেট, ওতে ওথেলো, এমতে ম্যাকবেথ, কেতে কিং লিয়ার, আরতে রোমিও জুলিয়েট, এতে অ্যান্টনি ক্লেপেট্রা, জেতে জুলিয়া সিজার। এই বিখ্যাত ট্র্যাজেডিগুলি লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। এই ট্র্যাজেডিগুলি হুবহুব জেনে নিলাম। একজন কমেন্ট লিখেছে, একটু দেখে আসি। আচ্ছা আচ্ছা, কাজের কমেন্ট না, অন্য কিছু। হ্যাঁ, এই টাইমটা আই থিঙ্ক আমার ঠিক আছে। 7টা বা 9টা হলে। সো এটা যার যার পার্সোনালি অপিনিয়ন লিখেছে যে এই ক্লাস এখন হলে ভালো হয় ইত্যাদি। তাহলে দেখেন, আজকের মতো এটা করি, এরপর ডিসিশন ইনশাল্লাহ জানতে পারবেন। শেক্সপিয়ার বিখ্যাত ট্র্যাজেডিগুলি জানলাম, এই ট্র্যাজেডিগুলি ইম্পর্টেন্ট। এগুলি যদি বিষয় হয় তাহলে প্রথমেই চারটা পড়বেন, হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার। এবং এগুলি খুব বেশি ইম্পর্টেন্ট, যতটুকু না দিলেই নয় ততটুকুই আমরা জেনেছি। এবার শেক্সপিয়ারের বিখ্যাত আরেকটা গ্রন্থ আমরা জানি, সেই গ্রন্থগুলি সবগুলি হচ্ছে কমেডি। হোম ক্রাশ দ্বারা ট্র্যাজেডি মনে রাখবো। আর এটিএম কার্ড, CARD, এটিএম কার্ড, CARD, এটিএম কার্ড লস্ট। এটিএম কার্ড দ্য লস্ট দ্বারা আমরা ছোট্ট করে কমেডি জানবো। এতে আমরা বিখ্যাত একটা গ্রন্থ পাই, অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট। অথবা আরেকটা গ্রন্থ পাই, অ্যাজ ইউ লাইক ইট, অথবা আরেকটা গ্রন্থ পাই, অল সোয়েল দ্যাট ইন সোয়েল, অল সোয়েল দ্যাট ইনস ওয়েল, ইনস ওয়েল। টিতে আমরা একটা গ্রন্থ পাই, দি টেম্পেস্ট, দি টেম্পেস্ট। অথবা টিতে আরেকটা গ্রন্থ পাই, 12th নাইট, TWELFTH, 12th নাইট, 12th নাইট। এমতে আমরা বিখ্যাত গ্রন্থ পাই, এমতে, এমতে বিখ্যাত গ্রন্থ পাই। কি গ্রন্থ পাই একটু জেনে আসি। এমতে পাই হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, MERCHANT, মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিস।
এম তে বিখ্যাত একটা গ্রন্থ মার্চেন্ট অফ ভেনিস, আরেকটা পাই মেজর ফর মেজর, মেজর ফর মেজর, এগুলি পাওয়া যায় কিন্তু নো নিড। দেখেন এখানে আমরা মাত্র 6টা কমেডি পড়ব। শেক্সপিয়ারের বিখ্যাত কয়টা কমেডি পড়ব? 6টা। এতে অ্যাজ ইউ লাইক ইট অথবা অল সোল দ্যাট এন্ডস ওয়েল, টিতে বলা হচ্ছে দি টেম্পেস্ট অথবা 12 নাইট, এমতে বলা হয় মেজর ফর মেজর এবং মার্চেন্ট অফ ভেনিস। এই মার্চেন্ট অফ ভেনিস দেখবেন পরীক্ষায় এসেছে প্রাইমারিতে। তাহলে এখানে সাহিত্য থেকে আমরা অনলি 7টা ট্র্যাজেডি জানলাম আর এখানে 6টা কমেডি জানলাম। কমেডি আরো অনেক বলা যায়, কারণ শেক্সপিয়ারের কমেডি হলো 17টা। 17টা জানার দরকার নেই, শুধুমাত্র এই 6টা জানবেন। তাহলে আমরা দেখেন শেক্সপিয়ারের বিখ্যাত 7টা ট্র্যাজেডি আর 6টা কমেডি, এই 13টা তার প্লে বা ড্রামা সম্পর্কে জানলেই দ্যাটস এনাফ। আর যদি এখানে 7টা বেশি হয় তাহলে 4টে পড়বেন, তাহলে 4টে আর 6টা কয়টা? 10টা। এই 10টা ইনফরমেশন পড়বেন, দ্যাটস এনাফ। তাহলে শেক্সপিয়ারের জন্ম মৃত্যু জানলাম, তার নামের স্পেলিংটা জানলাম, তার কয়েকটা টাইটেল জানলাম, তার কয়েকটা বিখ্যাত ওয়ার্কের জানলাম, প্লে বা ড্রামা, সনেট, ট্র্যাজেডি, কমেডি। কিছু ট্র্যাজেডি জানলাম, কিছু কমেডি জানলাম। এবার আমরা দেখছি অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট অথবা অলস ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, অলস ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, দি টেম্পেস্ট TEMPEST অথবা 12 নাইট TWELFTS নাইট NIGHT, মেজর স্পেলিং MEASURE, মেজর ফর মেজর, মেজর ফর মেজর, মার্চেন্ট MERCHANT, মার্চেন্ট অফ ভেনিস BENICE। দেখেন আমরা এখানে যতটুকু জানলাম সবগুলি হচ্ছে কমেডি। একটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল, দি টেম্পেস্ট অথবা 12 নাইট, মেজর ফর মেজর, মার্চেন্ট অফ ভেনিস। এই বিখ্যাত গ্রন্থগুলি সবগুলি কমেডি, লিখেছে বিখ্যাত ব্যক্তি উইলিয়াম শেক্সপিয়ার। অ্যাজ ইউ লাইক ইট, অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল, দি টেম্পেস্ট, 12 নাইট, মার্চেন্ট অফ ভেনিস এবং মেজর ফর মেজর, মেজর ফর মেজর। এবার ছোট্ট করে আমরা বিখ্যাত শেক্সপিয়ারের কোটেশনের দিকে চলে যাই। তার বিখ্যাত কোটেশন, শেক্সপিয়ারের বিখ্যাত কোটেশন, যেমন সে বলেছিল টু বি অর নট টু বি, দ্যাট ইজ দি কোশ্চেন, দ্যাট ইজ দি কোশ্চেন, কোশ্চেন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দি কোশ্চেন। আপনি করতেও পারেন নাও করতে পারেন, মানব মনের একটা সিদ্ধান্ত বা ডিসিশন বোঝানো হয়েছিল। একটা এ দিয়ে কি দুটা সেন্টেন্স? না, প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে জানলাম। হ্যাঁ, একটা দিয়ে দুইটা সেন্টেন্স, তার মানে এ দিয়ে আমরা দুইটা পেলাম, এ দিয়ে দুইটা পেলাম, টি দিয়েও দুইটা পেলাম, এম দিয়েও দুইটা পেলাম। এতে পেলাম অ্যাজ ইউ লাইক ইট অথবা অল সোল দ্যাট এন্ডস ওয়েল, দুইটা পেলাম। টিতেও দুইটা পেলাম, দি টেম্পেস্ট এবং 12 নাইট। এম তেও দুইটা পেলাম, দ্যাট মিন্স বলা হচ্ছে মেজর ফর মেজর, মার্চেন্ট অফ ভেনিস, মনে রাখার জন্য। শেক্সপিয়ারের বিখ্যাত কোটেশন একটা, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা আমরা পেলাম হ্যামলেট থেকে বলেছিল। কে বলেছিল? উইলিয়াম শেক্সপিয়ার। কোত্থেকে বলেছিল? হ্যামলেট থেকে বলেছিল। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, এটা বলেছিল উইলিয়াম শেক্সপিয়ার। কোত্থেকে বলেছিল? হ্যামলেট থেকে বলেছিল। একটা কোটেশন জেনে নিলাম, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, এটা হ্যামলেট থেকে বলেছিল। কে? উইলিয়াম শেক্সপিয়ার। আমরা আরেকটা কোটেশন লিখি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা আমরা পেলাম MERCHANT, মার্চেন্ট অফ ভেনিস। দেখেন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড,
চকচক করলেই শোনা হয় না। কে বলেছিল? উইলিয়াম শেক্সপিয়ার। কোত্থেকে বলেছিল? মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিসের বিখ্যাত একটা কোটেশন। এই কোটেশনটা বলা হচ্ছে অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। এটা বলেছিল শেক্সপিয়ার। কোত্থেকে? মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিস থেকে বিখ্যাত একটা কোটেশন জেনে নিলাম। অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। চকচক করলে যদি শোনা হইতে যাইতো তাহলে সব সিটি গোল্ডটি শোনা হয়ে যাইতো। এবার ছোট্ট করে আমরা আরেকটা কোটেশন জানি। দেখেন পরীক্ষা এসেছে, cowards die many times before their death। এটা বলেছে জুলিয়াস সিজার থেকে। জুলিয়াস সিজার। খেয়াল করি, COWARDS, COWARDS, cowards die many times before their death। বীরুরা বারবার মরে, সাহসীরা একবার মরে। cowards die many times before their death। বীরুরা বারবার মরে, সাহসীরা একবার মরে। কে বলেছে? উইলিয়াম শেক্সপিয়ার। কোত্থেকে বলেছে? জুলিয়া সিজার থেকে বলেছে। জুলিয়া সিজার থেকে বিখ্যাত এই কোটেশনটা আমরা জেনে নিলাম। cowards die many times before their death, এটা জুলিয়াস সিজার থেকে বলেছিল উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে দেখেন শেক্সপিয়ারের যে কোটেশনগুলি আমরা জানলাম একদম অল্প কোটেশন, সেই কোটেশনগুলি বলেছিল উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ারের কোটেশনের উপরই 2 ঘন্টা ক্লাস নেওয়া যায়, সেটা বিসিএস এর জন্য, আপনাদের জন্য না। তাহলে দেখেন রেনেসান্স পিরিয়ডের আমরা একটু খেয়াল করি। রেনেসান্সের প্রথমে এর নাম রেশন সেঞ্চুরি জানলাম, দ্বিতীয় এর শাখা প্রশাখা জানলাম, তৃতীয় অনেকগুলি ব্যক্তি জানলাম। এই অনেকগুলি ব্যক্তির মধ্য থেকে যতটুক ব্যক্তি আলোচনা করা হলো এই ব্যক্তিগুলি খুব বেশি ইম্পর্টেন্ট। এ থেকে আরো ডিপলি জানা যায় কিন্তু নো নিড, দরকার নেই, কারণ আমাদের একটা বা দুইটা মার্কের জন্য আমরা একটা গ্লান্স এগুলি জানছি। তাহলে দেখেন এই রেনেসান্স পিরিয়ড থেকে এবার আপনাদের একটু সময় দেই। হ্যাঁ বলতে পারেন শেক্সপিয়ার আরো তো কোটেশন আছে, সেগুলি কি ইম্পর্টেন্ট না? সেগুলি অবশ্যই ইম্পর্টেন্ট, তবে প্রাইমারির জন্য না, সেগুলি বিসিএস এর জন্য, আদার্স এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে এইবার আমরা একটু কোশ্চেন লিখি। রেনেসান্স পিরিয়ড থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কমেন্ট করেন তো। রেনেসান্স পিরিয়ড থেকে কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? নিঃসন্দেহে যে কোনো কোশ্চেন করতে পারেন। আই থিঙ্ক হ্যাঁ আমাদের এই যে শাপলা লিখেছে, শাপলামণি না, তারপর হচ্ছে খুশিদা জাহান লিখেছে না। আর কেউ কোনো কোশ্চেন আছে? ইজ দেয়ার এনি কোশ্চেন অ্যাবাউট রেনেসান্স পিরিয়ড? ডিপলি জানা যায় ভাই, কিন্তু আমি জানছি না কেন। আমাদের মার্ক দরকার হচ্ছে 2টা। হ্যাঁ না, এটার স্লাইড নেই। কেন স্লাইড নেই? একটা স্লাইড তৈরি করতে গেলে অনেকগুলি ইনফরমেশন সেখানে লুকিয়ে আসে, এজন্য স্লাইড না তৈরি করে আমি আমার মতো করে আপনাদের পড়াচ্ছি। তবে আমি বলেছি টু বি অর নট টু বি মিন্স হচ্ছে আপনি করতেও পারেন নাও করতে পারেন, আপনি করতেও পারেন নাও করতে পারেন, এটা মানব মনের সিদ্ধান্ত বা ডিসিশনকে বোঝানো হয়েছে। বেন জনসন যদি হয়ে থাকে তাহলে ভালো, না হয়ে থাকলে আমরা আলোচনা করব। না, আমি যতটুকু আপনাদের সাজেশন দিয়েছি বা পড়াচ্ছি লিটারেচার, লিটারেচার এর বাইরে থেকে আর পড়ানো দরকার নেই, প্রাইমারির জন্য এর বাইরে থেকে আর পড়ানো দরকার নেই। হ্যাঁ আপনি বিসিএস এর জন্য আলাদা কোশ্চেন করতে পারেন বা পড়তে পারেন। যেমন কোশ্চেন হতে পারে এরকম যে অ্যাজ ইউ লাইক ইট কে লিখেছে? অ্যাজ ইউ লাইক ইট কে লিখেছে? উইলিয়াম শেক্সপিয়ার, ফ্রান্সিস বেকন, বেন জনসন, জর্জ বার্নার্ড শো। তাহলে অবশ্যই কে লিখেছে অ্যাজ ইউ লাইক ইট? উইলিয়াম শেক্সপিয়ার। অথবা হতে পারে পয়েট অফ লাভ কাকে বলা হয়? পয়েট অফ লাভ কাকে বলা হয়? জন কিটস, জন ডান, জন মিল্টন, রবার্ট ব্রাউনিং, এরকম। তাহলে জন ডান, এরকম কোশ্চেনগুলি হতে পারে। বেন জনসন যদি আমরা না পড়ে থাকি তাহলে ছোট্ট করে একটু পড়ে নেই, তাহলে রেনেসান্স পিরিয়ডটা শেষ হয়ে যাবে। দেখেন ব্যক্তির নাম হচ্ছে বেন জনসন। বেন জনসনের কখনো এইস নেই। বেন জনসনের একটা বিখ্যাত কমেডি পড়বেন, সেই কমেডির নাম হচ্ছে দি বলপন।
BOLPONE বলপন, এটা একটা বিখ্যাত কমেডি। এই একটা গ্রন্থ পড়বেন, তার নাম কমেডি, সেই ব্যক্তির নাম হচ্ছে বেন জনসন। বেন জনসন একজন বিখ্যাত, তার একটা বিখ্যাত কমেডি, তার নাম হচ্ছে দি বলপন, BOLPONE। বাংলায় বলা হয় বলপনি, ইংলিশে বলা হয় বলপন। হ্যাঁ, শুধু প্রাইমারি ইম্পর্টেন্ট গুলি, অনেক কিছু হাইড করা হচ্ছে কেন? কারণ আপনার দরকার হচ্ছে 2টা মার্ক, এই 2টা মার্কের জন্য এত ডিপলি দরকার নেই। এভাবেই পড়তে থাকেন, দেখেন তারপরে এট এ গ্লান্স হোল লিটারেচার সম্পর্কে একটা ভালো সাজেশন হয়ে যাবে। এতে বলা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট অথবা অল সোয়েল দ্যাট ইন সোয়েল। টিতে বলা হচ্ছে দি টেম্পেস্ট অথবা টেমিং অফ দি স্নো, আর অনেক অনেক কিছু। টিতে 2টা পড়বেন, 12th নাইট, দি টেম্পেস্ট। এমতে 2টা, মেজর ফর মেজর, মার্চেন্ট অফ ভেনিস। বেন জনসন যদি হয়ে থাকে ভালো, যদি না হয়ে থাকে জেনে নিলাম। বলপন কে লিখেছে? বেন জনসন। কোন ধরনের গ্রন্থ? ট্র্যাজেডি, কমেডি, ড্রামা, প্লে? তাহলে অবশ্যই হচ্ছে একটা কমেডি। এই যে বলপন সম্পর্কে আলামিন ভাই জানতে চেয়েছে, হ্যাঁ, এখানে জানাটাই সময় অপচয় হবে। বলপন একটা বিখ্যাত গ্রন্থ যা পাবলিশড হয় 1609 সালে। বলপনের অপর নাম বলা হয় দি ফক্স। আর বলপন এমন একটা বিখ্যাত গ্রন্থ, রাজা মস্কো থাকে, এই মস্কো সহচর্ষী থাকে হচ্ছে বলপন, বলপন থাকে রাজা, মস্কো থাকে তার সহচর্ষী। বলপন অসুস্থ হয়, এটা অভিনয় করে, এবং মস্কো বলপনকে বলে, রাজাকে বলে যে চোখে মলম দিয়ে একটা অভিনয় করার জন্য সাধারণ মানুষগুলির কাছ থেকে অনেক কিছু আত্মসাৎ করবে, এবং এই জন্য যে এই মস্কো সাধারণ মানুষগুলির কাছ থেকে অনেক কিছু আত্মসাৎ করে আরো ধনী হবে, তখন কি করে, সাধারণ মানুষগুলির কাছ থেকে সোনার প্লেট, সোনার বাটি, সোনার থালা বানিয়ে নিয়ে এসে মস্কো বলপনকে দেখতে আসে, এবং বাকি ব্যক্তিরা এর মধ্যে থেকে এরকম আত্মসাৎ করতে করতে এক সুন্দরী রমণী এসে বলপনে হাত ধরে আর বলপন সুস্থ হয়ে যায়। গল্পের মধ্যে এটাই বোঝাতে চেয়েছে, আসল পুরুষের চরিত্র কেমন, তার পাশে একটা সুন্দর রমণী থাকলে বোঝা যাবে। তার মানে এই বলপন ছিল একটা লোভী মানুষ, সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই গ্রন্থটা তৈরি করা হয়েছে। আর এর নাম দিয়েছে ফক্স, মানে অনেক চালাক চতুর। এজন্য এজন্য গল্পটা তেমন একটা করি না, সময় নষ্ট হবে। আমরা যতটুকু পড়া দরকার ততটুকুই পড়ি। ইংলিশ গ্রামার এর জন্য কোন বইটা পড়লে ভালো হবে? গ্রামারে আপনার বেসিক কেমন তার উপর ডিপেন্ড করতে হবে। বেসিক ভালো হলে একটা, বেসিক খারাপ হলে একটা, বেসিক মিডিয়াম হলে একটা। তাহলে যাই হোক, আমরা একটা কোশ্চেনের অতিরিক্ত অ্যান্সার দিলে আরো কোশ্চেন চলে আসে, আমি কারো কোশ্চেনের অ্যান্সার নর্মালি দেব না। কেন? একটা কোশ্চেনের অ্যান্সার দিলে অতিরিক্ত এক্সট্রা কোশ্চেন চলে আসে। দেখেন একজন কোশ্চেন করেছে যে গ্রামারের জন্য কোন বই পড়বো, তাহলে গ্রামারের জন্য কি এখন কোনো বই পড়ার সাজেশন দেওয়া দরকার? সেটা একটু পরে বলি। আমরা ক্লাসই করব টোটালি 3টা। তাহলে জেনে নেই, আজকে রেনেসান্স পিরিয়ড আলোচনা করছি। রেনেসান্স পিরিয়ডের আমরা জন ডান জানলাম, বেন জনসন জানলাম, এবং ফ্রান্সিস বেকন জানলাম, এবং উইলিয়াম শেক্সপিয়ার জানলাম, বেন জনসন জানলাম। এই কয়েকজন ব্যক্তি ইম্পর্টেন্ট রেনেসান্স পিরিয়ড থেকে। এবার আমরা অন্য একটা যুগে আলোচনা করি, সেই যুগের নাম বলা হচ্ছে দি নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের যুগটা বলা হয় অবশ্যই 1660 থেকে 1798। এখানে দু একটা বইতে 85 পেতে পারেন, কিন্তু নো নিড, দরকার নেই ভাই। নিও ক্লাসিক্যালকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দি রেস্টোরেশন, রেস্টোরেশন রেস্টোরেশনের যুগটা বলা হয় 1660 থেকে বলা হয় 1700 সাল। দি রেস্টোরেশন, এখানে লেখা যায় পিরিয়ড বা এজ, রেস্টোরেশন পিরিয়ড। আরেকটা বলা হচ্ছে দি আগস্টান পিরিয়ড, AUGSTN, আগস্টান পিরিয়ড। আগস্টান পিরিয়ড আমরা জানি 1700 সাল থেকে 1745 সাল পর্যন্ত, 1745 সাল পর্যন্ত। আরেকটা বলা আছে দি এজ অফ, সেন্সিবিলিটিস, সেন্সিবিলিটিস। এই যুগটা বলা হচ্ছে 1745 সাল থেকে 1798 সাল পর্যন্ত। একটু খেয়াল করি,
অনেকেই কমেন্ট করেছেন, কিন্তু এই কমেন্টগুলি একটাও কাজের কমেন্ট না। হ্যাঁ, একজন কমেন্ট করেছে ফারজানা যতটুকু দরকার ততটুকু পড়ান, এটা ভালো। আর একজন যে রুহুল আহমেদ স্যার যতটুকু দরকার ততটুকু। হ্যাঁ, বিসিএস এর ক্লাসে আসেন আপনারা, দেখেন বোরিং লাগে যাবে এই ক্লাস করতে করতে। হ্যাঁ, এই একজন ব্যক্তির ক্লাস করতে আপনার বোরিং লাগবে, শেক্সপিয়ার একজন ব্যক্তির ক্লাস করতেই বোরিং লাগবে। সেক্ষেত্রে আমরা অতিরিক্ত একটু জেনে নিলাম। ওয়েট এ মিনিট। সো উইল কাম ব্যাক আওয়ার মেইন থিম। দেখেন আমরা রেনেসান্স পিরিয়ড জানছি, রেনেসান্স পিরিয়ডের পরে নিও ক্লাসিক্যাল পিরিয়ড জানছি, নিও ক্লাসিক্যাল পিরিয়ডের নাম জানলাম, ডিউরেশন জানলাম। নিও ক্লাসিক্যালের তিনটা পার্ট, একটা রেস্টোরেশন, একটা আগস্টন, একটা সেন্সিবিলিটিস পিরিয়ড। রেস্টোরেশনটা 1660 থেকে 1700 সাল, এবং আগস্টন পিরিয়ডটা 1700 থেকে 1745 সাল, এবং সেন্সিবিলিটিস SENSIBILITIES 1745 থেকে 1798 সাল পর্যন্ত। নাম আসলে ডিউরেশন, ডিউরেশন নাম হয় মেজর পার্ট, না হয় শাখা প্রশাখা, এতটুকু পর্যন্ত ইম্পর্টেন্ট। এবার জানি রেনেসান্স পিরিয়ডের পরে যে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কি কি কবি সাহিত্যিক আছে তার একটু কমেন্টটা দেখি। হ্যাঁ, অবশ্যই শীট দেব, শীট নিঃসন্দেহে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে এখানে নাম, যুগ এবং ডিউরেশনটা জেনে নিলাম। এইবার এই যুগের বিখ্যাত আমরা কি কি কবি পর্ব একটু ছোট্ট করে জেনে নেই। দেখেন পয়েটস, এই পয়েটস গুলির মধ্যে থেকে আমরা পড়তে পারি জন মিল্টন অথবা আলেকজান্ডার পপ। আলেকজান্ডার পপ, জন মিল্টন অথবা আলেকজান্ডার পপ। and another thing is that এই দুইজন ব্যক্তির পাশাপাশি আরেকজন ব্যক্তি আমরা একটু জেনে নেই, সেই ব্যক্তিকে বলা হয় হেনরি ফিল্ডিং, HNRY ফিল্ডিং। অথবা আমরা আরেকজন ব্যক্তি লিখি জোনাথন সুইফট, জোনাথন সুইফট। এই তিনজন ব্যক্তি আমরা শুধুমাত্র পড়ব। জন মিল্টন, জন মিল্টন রেনেসান্সও হয়, তবে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের পারফেক্ট একজন ব্যক্তি। জন মিল্টন অনেক যুগের হয়, রেনেসান্স হয়, পিউরিটান হয়, কমনওয়েলথ হয়, নিও ক্লাসিক্যাল হয়। আমরা নিও ক্লাসিক্যালের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলাম। নিও ক্লাসিক্যালের প্রথমে নাম জানলাম, ডিউরেশন জানলাম, দ্বিতীয় শাখা প্রশাখা জানলাম, তৃতীয় অনেকগুলি ব্যক্তি, অনেকগুলি ব্যক্তির মধ্যে এই তিনজন ব্যক্তি সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে তিনজন ব্যক্তি সম্পর্কে একজন জন মিল্টন, আরেকজন আলেকজান্ডার পপ, আরেকজন জোনাথন সুইফট। জন মিল্টন, আলেকজান্ডার পপ এবং জোনাথন সুইফট, এই তিনজন ব্যক্তি সম্পর্কে এট এ গ্লান্স একটু জানার চেষ্টা করি। দেখেন প্রথমে একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে জোনাথন, TSAN, জোনাথন সুইফট, SWIFT। জোনাথন সুইফট একজন বেস্ট স্যাটারিস্ট, বেস্ট স্যাটারিস্ট। স্যাটার, স্যাটার SATRE, এই শব্দটা এসেছে SATIRE, স্যাটার মানে ব্যঙ্গ চিত্র করা, ব্যঙ্গ চিত্র করা। সে একজন বেস্ট স্যাটারিস্ট, বেস্ট স্যাটারিস্ট, এটা তার টাইটেল। তার বিখ্যাত একটা নভেল আছে, সেই নভেলের নাম হচ্ছে গ্যালিবার টেবলস, গ্যালিবার্স, গ্যালিবার্স ট্রাভেলস। এই বিখ্যাত গ্রন্থটা পাবলিশড হয়েছিল 1726। একটু শুনি আমরা। ইংরেজি সাহিত্যের বেস্ট স্যাটার, স্যাটার মানে ব্যঙ্গচিত্র করা, SATIRE, স্যাটার থেকে স্যাটারিস্ট, ডামা থেকে ডামাটিস্ট, ডামা থেকে ডামাটিস্ট, JONATSN, শব্দটাকে বাঙেন, JONATSN, জোনাথন সুইফট, SWIFT, জোনাথন সুইফট। জোনাথন সুইফটকে বলা হয় বেস্ট স্যাটারিস্ট, সে একজন বিখ্যাত ব্যঙ্গচিত্রকর ব্যক্তি। আর এই বেস্ট স্যাটারিস্ট হয়েছিল গ্যালিবার ট্রাভেলস এর জন্য। কোশ্চেন হতে পারে দেখেন এরকম,
গ্যালিবার টেবলস কে লিখেছে? জোনাথন সুইফট। গ্যালিবার টেবলস কোন ধরনের গ্রন্থ? নভেল। এবং কখন পাবলিশড হয়? একটু ডিপলি কোশ্চেন। 1726 সাল। বেস্ট স্যাটারিস্ট কে? জোনাথন সুইফট। এই ব্যক্তি থেকে এতটুকু পড়লে দ্যাটস এনাফ, এর বাইরে আর আই থিঙ্ক পড়ার দরকার নেই। তাহলে মেজর একটা কোশ্চেন, গ্যালিবার টেবলস কে লিখেছে? জোনাথন সুইফট। এটা কোন ধরনের গ্রন্থ? নভেল। পাবলিশ তেমন একটা দরকার নেই। তাহলে তিনটে কোশ্চেন জেনে নিলাম। গ্যালিবার টেবলস কে লিখেছে? জোনাথন সুইফট। এটা কোন ধরনের গ্রন্থ? নভেল। এবং গ্যালিবার টেবলস যে লিখেছে জোনাথন সুইফট, তাকে কি বলা হয়? বেস্ট স্যাটারিস্ট বলা হয়। আর স্যাটার থেকে স্যাটারে, স্যাটার মানে ব্যঙ্গচিত্র করা। স্যাটার যদি আমরা আরো ভালো করে বুঝি তাহলে এরকম, স্যাটার ইজ এ ওয়ার্ড, ইট কারেক্ট থিং অন দি সোসাইটি বাট নট রিয়েলি কারেক্ট থিং। সমাজের কাছে দেখাবে যে আপনি ভালো, আসলে আপনি ভালো না, এটাই হচ্ছে স্যাটার। এরপর বিখ্যাত আরেকজন ব্যক্তি আসি, সেই ব্যক্তির নাম আমরা এখানে অতিরিক্ত লিখে দেই। সেই ব্যক্তির নাম হচ্ছে ড্যানিয়েল ডিফো, DEFOE। ড্যানিয়েল ডিফো একজন বিখ্যাত নভেলিস্ট। নভেলিস্ট, তার বিখ্যাত একটা নভেল আপনারা সবাই জানেন, রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো, CRUSOE। রবিনসন ক্রুসো, দেখেন এটা মুভি, গল্প সবাই দেখেছেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ROBINSON, রবিনসন ক্রুসো কে লিখেছে? ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফো একজন নভেলিস্ট এবং এটা একটা বিখ্যাত নভেল। তাহলে তিনটে কোশ্চেন, ড্যানিয়েল ডিফো বিখ্যাত একজন ব্যক্তি, তাকে কি বলা হয়? নভেলিস্ট বলা হয়। তার বিখ্যাত নভেল এবং সেই নভেলের নাম হচ্ছে রবিনসন ক্রুসো। তাহলে কোশ্চেন করি, রবিনসন ক্রুসো কে লিখেছে? ড্যানিয়েল ডিফো। এটা কোন ধরনের গ্রন্থ? নভেল। এবং ড্যানিয়েল ডিফোকে কি বলা হয়? বিখ্যাত একজন নভেলিস্ট, ফেমাস নভেলিস্ট। এবার আমরা অতিরিক্ত আরেকজন ব্যক্তি জানি, সেই ব্যক্তির নাম হচ্ছে আলেকজান্ডার পপ। ALEXANDER, আলেকজান্ডার পপ। আলেকজান্ডার পপ, আলেকজান্ডার পপ একজন বিখ্যাত ব্যক্তি। এই আলেকজান্ডার পপের বিখ্যাত একটা কবিতা আছে, এই কবিতার নাম হচ্ছে দি রেপ অফ দি লক। রেপ অফ দি লক, রেপ অফ দি লক, এটা একটা বিখ্যাত কবিতা। তবে কবিতাটাকে আমরা বলতে পারি যে ইপিক পয়েম। ইপিক মানে হচ্ছে মহাকাব্য, ইপিক পয়েম। শুধু কবিতাও বলা যেতে পারে, আবার ইপিক পয়েমও বলা যেতে পারে। রেপ অফ দি লক, রেপ অফ দি লকটা খুবই ইম্পর্টেন্ট। প্রাইমারি কোশ্চেনটা খুঁজে দেখবেন যে এই কোশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ, বা বিসিএস এর কোশ্চেন খুঁজে দেখবেন। রেপ অফ দি লক কে লিখেছে? আলেকজান্ডার পপ। এটা কি? এটা একটা কবিতাও হতে পারে বা ইপিক পয়েমও হতে পারে। ইপিক মানে হচ্ছে মহাকাব্য, ইপিক মানে হচ্ছে মহাকাব্য। তাহলে দেখেন, আমরা নিও ক্লাসিক্যাল পিরিয়ডের একজন ব্যক্তি জানলাম, জোনাথন সুইফট। গ্যালিবার টেবলস কে লিখেছে? জোনাথন সুইফট। এটা কোন ধরনের গ্রন্থ? নভেল। এবং জোনাথন সুইফট একজন বিখ্যাত স্যাটারিস্ট। স্যাটার মানে ব্যঙ্গচিত্র করা, সমাজের কাছে দেখালো যে আপনি খুব ভালো, আসলে আপনি ভালো না, এটা হচ্ছে স্যাটার। বিখ্যাত আরেকজন ব্যক্তি জানলাম, ড্যানিয়েল ডিফো। রবিনসন ক্রুসো কে লিখেছে? ড্যানিয়েল ডিফো। এটা কোন ধরনের গ্রন্থ? এটা হচ্ছে একটা বিখ্যাত নভেল। এরপরে ড্যানিয়েল ডিফো একজন নোবেলিস্ট। লাস্ট যে ব্যক্তি জানছি, আলেকজান্ডার পপ। আলেকজান্ডার পপের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, এর নাম হচ্ছে রেপ অফ দি লক। এটাকে কবিতাও বলা যেতে পারে, আবার ইপিক পয়েমও বলা যেতে পারে। ইপিক মানে হচ্ছে মহাকাব্য। তাহলে ইপিক পয়েম, নাম রেপ অফ দি লক, কে লিখেছে? আলেকজান্ডার পপ। পাবলিশ তেমন ইম্পর্টেন্ট না, তবে 1712 সালে এটা পাবলিশড হয়েছিল। দ্যাটস এনাফ। রেপ অফ দি লক কে লিখেছে? আলেকজান্ডার পপ। কোন ধরনের গ্রন্থ? ইপিক পয়েম। এই আলেকজান্ডার পপের একটা বিখ্যাত কোটেশন আছে, সেই কোটেশনটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা অনেকেই জানেন। এই কোটেশনটা বলা আছে, এ লিটল, LITTLE, এ লিটল লার্নিং, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। ডেঞ্জারাস থিং। দেখেন, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং,
অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই কথাটা কে বলেছিল? আলেকজান্ডার পপ বলেছিল। এই কথাটা কে বলেছিল? আলেকজান্ডার পপ বলেছিল। আলেকজান্ডার পপের একটা কবিতা জানলাম, সেই কবিতার ধরন জানলাম, এবং আলেকজান্ডার পপের একটা কোটেশন জানলাম। এই কোটেশনটা অন্য জায়গা থেকে বলা হয়েছিল, তার নাম এসে অন ক্রিটিসিজম। সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এটা কে বলেছিল? আলেকজান্ডার পপ বলেছিল। তাহলে আলেকজান্ডার পপ থেকে দুটো ইনফরমেশন জানবেন, একটা তার কবিতা জানবেন আর একটা তার বিখ্যাত কোটেশন জানবেন। দ্যাটস এনাফ। এবার আমরা ছোট্ট করে আরেকজন ব্যক্তি জানি, সেই ব্যক্তির নাম হচ্ছে জন মিল্টন। জন মিল্টনের বিখ্যাত দুটো টাইটেল, একটা বলা হয় ইপিক পয়েট, একটা বলা হয় ইপিক পয়েট, আর একটা বলা হয় ব্লাইন্ড পয়েট, বিএল আইন্ড ব্লাইন্ড পয়েট। একটা বলা হয় ইপিক পয়েট আর একটা বলা হয় ব্লাইন্ড পয়েট। জন মিল্টন এমন একজন ব্যক্তি যাকে বলা হয় ইপিক পয়েট। ইপিক মানে মহাকাব্যের কবি, ব্লাইন্ড পয়েট বলা হয় অন্ধ কবি। কেন? এই কেন কোশ্চেন করলে এখানে কমপক্ষে 30 মিনিট বলতে হবে। আমরা সিম্পলি জেনে নিলাম ইপিক পয়েট, সে ইপিক লিখেছিল এজন্য বলা হয় ইপিক পয়েট। অন্ধ অবস্থায় তার বোনের সাহায্য নিয়ে লিখেছিল, এজন্য বলা হয় ব্লাইন্ড পয়েট। এই বিখ্যাত ব্যক্তির আমরা ছোট্ট করে দুটো ইপিক জানি। প্যারাডাইস, PARADISE, প্যারাডাইস লস্ট, অথবা এটা পাবলিশড হয় 1667, এটা একটু ইম্পর্টেন্ট। আরেকটা স্পেলিং প্যারাডাইস রিগাইন, REGAINED, যা পাবলিশড হয় 1671। তাহলে দেখেন এখানে আমরা চারটে ইনফরমেশন পেয়ে গেলাম। জন মিল্টনকে বলা হয় ইপিক পয়েট অথবা ব্লাইন্ড পয়েট, মহাকাব্যের কবি বা অন্ধ কবি জন মিল্টন। জন মিল্টনের বিখ্যাত দুটো ইপিক জানলাম, একটা প্যারাডাইস লস্ট, একটা প্যারাডাইস রিগাইন। PARADISE লস্ট পাবলিশড হয়েছে 1667, প্যারাডাইস রিগাইন পাবলিশড হয়েছে 1671। এই চারটে ইনফরমেশন খুব বেশি গুরুত্বপূর্ণ। আর এই প্যারাডাইস লস্টের মধ্যে থেকে জন মিল্টনের একটা বিখ্যাত কোটেশনটা জেনে নেই। যে কোটেশন অনেক আছে, তার মধ্যে একটা কোটেশন ইম্পর্টেন্ট, টু জাস্টিফাই, টু জাস্টিফাই, টু জাস্টিফাই দি ওয়ে, টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান, গড টু ম্যান। দেখেন বলছে টু জাস্টিফাই, বলেছে টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান, এমন একটা পথ সমর্থন করো যেটা সমগ্র মানুষের জন্য ঈশ্বরের কাছে কল্যাণকর হয়। এটা জন মিল্টন বলেছিল প্যারাডাইস লস্টের মধ্য থেকে এই বিখ্যাত কোটেশনটা। জেনে নেই জন মিল্টন একজন বিখ্যাত ব্যক্তি। এই বিখ্যাত ব্যক্তির জন মিল্টন দুটো শব্দ এবং দুটো টাইটেল, একটা বলা হয় ইপিক পয়েট আর একটা বলা হয় ব্লাইন্ড পয়েট। জন মিল্টনের বিখ্যাত দুটো ইপিক, একটা প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন। প্যারাডাইস লস্টের মধ্যে জন মিল্টন একটা কোটেশন বলেছিল, টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান, এমন একটা পথ সমর্থন করো যেটা সমগ্র মানুষের জন্য ঈশ্বরের কাছে কল্যাণকর হবে। এখানে গুরুত্বপূর্ণ দুটো কোশ্চেন, প্রত্যেকটা ক্যান্ডিডেটই কনফিউশন তৈরি করে দেবে। প্যারাডাইস লস্ট কখন পাবলিশড হয়? 1667। প্যারাডাইস রিগাইন কখন পাবলিশড হয়? 1671। তাহলে দেখেন এখানে যতটুকু জানলাম এই পর্যন্ত কনসেপ্ট আই থিংক ক্লিয়ার। তাহলে আমরা লাস্ট যে ব্যক্তিগুলি জানলাম এরা সকলে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের। নিও ক্লাসিক্যাল পিরিয়ডে প্রথমে নাম জানলাম, ডিউরেশন জানলাম, এবং তার তিনটে পার্ট জানলাম, রেস্ট্রেশন, আগস্টন, সেন্সিবিলিটিস। এরপর নিও ক্লাসিক্যাল পিরিয়ডের গুরুত্বপূর্ণ ব্যক্তি জানলাম, জন মিল্টন জানলাম, এবং আলেকজান্ডার পপ জানলাম, জনাথন সুইফট জানলাম, এবং ড্যানিয়েল ডিফো জানলাম। এই বিখ্যাত ব্যক্তিগুলি হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে দেখেন নিও ক্লাসিক্যাল পিরিয়ড অলমোস্ট শেষের দিকে, নিও ক্লাসিক্যাল পিরিয়ড অলমোস্ট শেষের দিকে। ছোট্ট করে আমরা আরেকটা ইনফরমেশন জেনে নেই। স্যামুয়েল, SAMUEL, স্যামুয়েল জন রিচার্ডসন, RICHARDSON, স্পেলিংটা একটু খেয়াল করি, RICHARDSON, স্যামুয়েল রিচার্ডসন।
স্যামুয়েল রিচার্ডসন ইংরেজ সাহিত্যের প্রথম নোবেল লিখেছিল। ইংরেজ সাহিত্যের প্রথম নোবেল, তার নাম হচ্ছে পামেলা। ইংরেজ সাহিত্যের প্রথম নোবেল পামেলা, পাবলিশ হয় 1740 সাল। একটু খেয়াল করি, স্যামুয়েল রিচার্ডসনও এই যুগের কবি। স্যামুয়েল রিচার্ডসনও এই যুগের কবি। তার ফার্স্ট নোবেল হচ্ছে পামেলা, PAMELA। পামেলা কে লিখেছে? স্যামুয়েল রিচার্ডসন। এবং এটা তার ফার্স্ট নোবেল এবং ইংরেজি সাহিত্যের ফার্স্ট নোবেল। ইংরেজি সাহিত্যের প্রথম নোবেল বা উপন্যাস পামেলা লিখেছে 1740 সালে, এবং যে ব্যক্তির নাম লিখেছে সেই ব্যক্তির নাম হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন। তবে এখানে যদি অতিরিক্ত একটা কোশ্চেন আসে এরকম, আপনারা একটু খেয়াল করেন, যদি বলা হয় ফাদার অফ ইংলিশ নোবেল, ফাদার অফ ইংলিশ নোবেল, তাহলে সেই ব্যক্তির নাম হচ্ছে হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং, FIELDING, হেনরি ফিল্ডিং। খেয়াল করি একটু, স্যামুয়েল রিচার্ডসন অবশ্যই এই যুগের একজন বিখ্যাত রাইটার। ইংরেজি সাহিত্যের প্রথম নোবেল এবং তার প্রথম নোবেল, ইংরেজি সাহিত্যের প্রথম নোবেলের নাম হচ্ছে পামেলা, আর এটা লিখেছিল স্যামুয়েল রিচার্ডসন। এটা পাবলিশড হয় 1740 সাল। কিন্তু যদি বলা হয় ফাদার অফ ইংলিশ নোবেল, উপন্যাসের জনককে, আমরা জানি বাংলায় নোবেল উপন্যাস, বাংলায় উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইংলিশে উপন্যাসের জনক হচ্ছে হেনরি ফিল্ডিং। ইংরেজি সাহিত্য এমন একটা সাহিত্য, ট্র্যাজেডি লিখেছে একজন, ট্র্যাজেডির জনক একজন, কবিতা লিখেছে একজন, কবিতার জনক একজন, নোবেল লিখেছে একজন, নোবেলের জনক আর একজন। এর মানে হচ্ছে একজন ধারণা দিয়েছে, সে লেখে নাই, আরেকজন লিখেছে, তার ধারণা নাই, এজন্য জনক একজন, রাইটার আর একজন। এটা বাংলাতে যান মিল পাবেন। তাহলে খেয়াল করি, নোবেল মানে উপন্যাস, বাংলা সাহিত্য উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইংরেজি সাহিত্য উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং। তবে প্রথম নোবেল লিখেছে স্যামুয়েল রিচার্ডসন ইংরেজি সাহিত্যের, এবং তার প্রথম নোবেল এবং পাবলিশড হয় 1740 সাল। আমরা যে কয়েকটা কোটেশন বলেছিলাম, এই কোটেশন গুলির বাংলা একজন শুনতে যাচ্ছে। একটা কোটেশন বলেছিলাম আলেকজান্ডার পপের এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আরেকটা কোটেশন বলেছিলাম টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান, এমন একটা পথ সমর্থন করো যেটা সমগ্র মানুষের জন্য ঈশ্বরের কাছে কল্যাণকর হয়। এই তো এই দুই চারটে কোটেশন আমরা বলেছিলাম। এই পর্যন্ত আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। এরপর বিখ্যাত এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডের যদি আরেকজন ব্যক্তি আমরা পড়ি, তাহলে সেই ব্যক্তিকে বলা হয় উইলিয়াম, WILLI, উইলিয়াম কনগ্রেভ, CONGRAV। উইলিয়াম কনগ্রেভের একটা টাইটেল, এবং এই টাইটেলটা বলা হয় BACHELOR, ব্যাচেলর পয়েট। এই টাইটেলটা বলা হয় ব্যাচেলর পয়েট, ব্যাচেলর পয়েট। আর উইলিয়াম কনগ্রেভ একজন বিখ্যাত ব্যক্তি, তার বিখ্যাত একটা কমেডি আমরা জানি, সেই কমেডির নাম হচ্ছে লাভ ফর লাভ, লাভ ফর লাভ। অথবা আরেকটা কমেডি জানি দি ওল্ড ব্যাচেলার, বৃদ্ধ হয়ে গেছে কিন্তু কখনোই বিয়ে করে নাই, ব্যাচেলর। তাহলে ছোট্ট করে আমরা দেখেন নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকেও জানতে পেলাম ব্যাচেলার পয়েট কাকে বলা হয়, উইলিয়াম কনগ্রেভকে বলা হয়। উইলিয়াম কনগ্রেভকে বলা হয় ব্যাচেলার পয়েট। লাভ ফর লাভ একটা বিখ্যাত গ্রন্থ, ওল্ড ব্যাচেলার বিখ্যাত, এই দুটো গ্রন্থ লিখেছে উইলিয়াম কনগ্রেভ। গ্রন্থ দুটোর ধরন হচ্ছে কমেডি। আর এখানে ব্যাচেলার পয়েট বলা হয় উইলিয়াম কনগ্রেভকে। চারটে ইনফরমেশন, ব্যাচেলার পয়েট কাকে বলা হয়, উইলিয়াম কনগ্রেভ। লাভ ফর লাভ এবং ওল্ড ব্যাচেলার কে লিখেছে, উইলিয়াম কনগ্রেভ। এটার ধরন কি, কমেডি। নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে এতটুকু জানলেই দ্যাটস এনাফ। নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে এতটুকু জানলে দ্যাটস এনাফ। আরো জানা যায় কিন্তু নো নিড, আমি বলেছি অপ্রাসঙ্গিক জানবেন না। এটা BCS এ আসেন, অথবা আপনাদের পরে 7টায় একটা ক্লাস আছে, 7টায় লাইভ FB ফ্রি ক্লাস আছে, সেখানে 1000 কোশ্চেন করেন, আমি আনসার দেব। প্রাইমারির জন্য 2-3টে ক্লাস দেওয়া হয়েছে। 3টে ক্লাসে ইংলিশ লিটারেচারের শেষ করা অনেক টাফ, তারপরেও এই অভিজ্ঞতার আলোকে থেকে যতটুকু এসেছে, আসবে, আসার সম্ভাবনা আছে, ততটুকু আলোচনা করা হচ্ছে। তাহলে আমরা
হ্যাঁ, বেশি দরকার নেই। তাহলে আমরা এখানে উইলিয়াম কনগ্রেভ থেকে জানলাম সে ব্যাচেলার পয়েট, তার দুটো গ্রন্থ লাভ ফর লাভ, ওল্ড ব্যাচেলার, এটা একটা বিখ্যাত কমেডি। এবার ছোট্ট করে আমরা এট এ গ্লান্স একটু টাইটেল লিখে, তার মানে টাইটেল, TITL, এই টাইটেল, এই টাইটেলটাকে অবশ্যই স্টার দিয়ে রাখেন। এখানে যদি কখনো বলা হয় এরকম একটা টাইটেল, পয়েট অফ নেচার, পয়েট অফ নেচার, তাহলে বলবো উইলিয়াম ওয়ারসথ। উইলিয়াম ওয়ারসথ, সংক্ষেপে না লিখে বিস্তারিত লিখি, উইলিয়াম ওয়ারসথ, WORDS, উইলিয়াম ওয়ারসথকে বলা হয় পয়েট অফ নেচার, প্রকৃতির কবিকে পয়েট অফ নেচার। টাইটেলগুলি এই যুগের না, টাইটেলগুলি এট এ গ্লান্স যেগুলি ইম্পর্টেন্ট। এরপর যদি বলা হয় এরকম আরেকটা কোশ্চেন, পয়েট অফ সুপার নেচার, পয়েট অফ সুপার নেচার, সুপার নেচার, বলা হয় এই ব্যক্তিকে ST কোলরিজ, COLERIDGE, ST কোলেরিজ। দুইটা টাইটেলই খুব বেশি ইম্পর্টেন্ট, যদিও এরা নিও ক্লাসিক্যালের পরে রোমান্টিক যুগের কবি, কিন্তু আমরা দুইটা টাইটেল জেনে নিলাম। তাহলে আমরা এট এ গ্লান্স দুইটা কোশ্চেন, একটা পয়েট অফ নেচার কে উইলিয়াম ওয়ারসথ, অনেকবার কোশ্চেন এসেছে, আর একটা পয়েট অফ সুপার নেচার, সুপার নেচার হচ্ছে ST কোলেরিজ, COLERIDGE, পয়েট অফ নেচার উইলিয়াম ওয়ারসথ, পয়েট অফ সুপার ন্যাচারাল ST কোলেরিজ। দুইটা কোশ্চেন, দুইটা কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট। আর উইলিয়াম ওয়ারসথকে সংক্ষেপে বলা যায় WW, আর ST কোলেরিজকে বলা যায় STC। তাহলে সংক্ষেপে বলা যায় WW উইলিয়াম ওয়ারসথ, সুপার নেচার বলা হয় ST কোলেরিজ। একটু কোশ্চেন করি আপনাদের, হু ইজ কল দি পয়েট অফ নেচার, প্রকৃতির কবিকে বলেন তো, প্রকৃতির কবিকে সংক্ষেপে বলতে পারেন, হু ইজ কল দি পয়েট অফ নেচার, প্রকৃতির কবিকে। আমাদের যে মরিয়ম খাতুন লিখেছে, গুড, ধন্যবাদ যারা লিখেছেন। আমাদের স্যার একটু কথা বলবে। যারা প্রাইমারি ক্লাস করছেন আজকে সবাইকে একটু বলি, প্রাইমারি পরীক্ষাটা অনেকে হয়তো সহজ ভাবে, আসলে কিন্তু সহজ না। কোনো কোনো বছরের কোশ্চেন কিন্তু BCS এর চাইতেও কঠিন হয়েছে। সুতরাং এবার যেহেতু কম্পিটিশন বেশি হবে, আমরা আমাদের শিক্ষার্থী যারা এসছে আমাদের উপরে দায়িত্ব দিয়েছে, আমরা তাদেরকে একটু ভালো করে তৈরি করতে চাই। এই তৈরি করার জন্য 4টা স্টেপ আছে, আমি আপনাদের একটু বলি, মনোযোগ সহকারে শোনেন। প্রথম কথা হলো, আপনি ক্লাস করছেন, টিচারের মাধ্যমে বেশ কিছু কঠিন জিনিস আপনি সহজে বুঝতে পারছেন। 1, 2, 3 তারিখের মধ্যে আপনি লেকচার শিট গুলো পেয়ে যাবেন। এটা হলো দ্বিতীয় স্টেপ, ক্লাস করলেন, লেকচার শিট পেলেন। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হলো এক্সাম দেয়া। আপনি যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি নিজেকে আবিষ্কার করতে পারবেন। আমি একটা কথা প্রায়ই বলি বিশেষ ক্যান্ডিডেটদের, যে 10টা ক্লাস করার চাইতে একটা পরীক্ষা দেওয়া ভালো। কোচিং এ 10টা পরীক্ষা দেওয়ার চাইতে প্রাইমারির মূল হলে গিয়ে একটা পরীক্ষা দেওয়া ভালো। কথা বুঝতে পারছেন কিনা? সো কোচিং এর উপরে সব দায়িত্ব দেবেন না, কিছু দায়িত্ব আমরা নিব, কিছু দায়িত্ব আপনাকে নিতে হবে, অর্থাৎ পড়াশোনার দায়িত্বটা আপনাকে নিতে হবে। তো পরীক্ষা অর্থাৎ থার্ড স্টেপ যেই বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা আগামী মাস থেকে খুব ভালোভাবে শুরু করতে চাই। পরীক্ষার প্যাটার্নটা কিভাবে শুরু করব সবার সাথে একটু আলোচনা করি, আগামী 1 মিনিট লাগবে। আমরা আগামী মাসে বাংলা যত কিছু আছে সব শেষ করব। ক্লাসের মতো তো করে চলবে, আবার খেয়াল করেন ভালো মতো, ক্লাসের মতো করে চলবে, ক্লাস টেস্টের মতো করে চলবে, প্রত্যেক ক্লাসের সাথে ক্লাস টেস্ট যাচ্ছে, এটা চলবে। কিন্তু এই পর্যন্ত বাংলায় যত প্রশ্ন হয়েছে এগুলো সব আমরা কম্পোজ করিয়েছি, প্রায় 8000 প্রশ্ন আসছে বাংলায়। প্রাইমারিতে যে 25টা প্রশ্ন হয়, আমাদের টার্গেট হলো 23। টার্গেট কিন্তু মাত্র 2 নাম্বার কম, 25-এর চাইতে 2 ছাড়তে পারবেন, এর চেয়ে বেশি ছাড়া যাবে না। তাহলে 23 টার্গেটের জন্য ক্লাসের পাশাপাশি আপনাকে যেই কাজটা করতে হবে, আমরা আগামী মাস থেকে যে কাজটা করব, আগামীকালকের মধ্যে আপনি 1000 কোশ্চেনের PDF দেখবেন। আগামী 10 দিন পরে এটার উপরে পরীক্ষা হবে 200 নম্বরের। আমার কথাটা আশা করি বুঝতে পেরেছেন। যারা ক্যামেরায় আছেন তারা একটু বলেন তো বুঝতে পারছেন কিনা। এই যে 8000 প্রশ্ন এই পর্যন্ত হয়েছে, আমরা সব কম্পোজ করে ফেলছি। আগে এই প্রশ্নগুলোর উপর পরীক্ষা দিয়ে ফেলবো। 4টা পরীক্ষা দিব, 4টা পরীক্ষার মধ্যে দিয়ে 8000 কোশ্চেন শেষ। এই পরীক্ষাটার আমি নাম দিয়েছি TTM, টানা টানা মুখস্থ, বোঝার কিছু নাই, ডাইরেক্ট মুখস্থ।
আপনি সন্ধি পড়তে পড়তে অস্থির, কিন্তু সন্ধি থেকে যেই 50টা প্রশ্ন আসছে ওগুলোই ঘুরে ফিরে আসতেছে বারবার, নিপাতনে সিদ্ধ সন্ধি যেগুলো আসতেছে ওগুলোই বারবার আসতেছে। তাহলে আমি পরীক্ষা দিয়ে যেন আমার প্রশ্ন কমন পড়ে, এই জন্য পরীক্ষা আমি অ্যাটেন্ড করতে হবে। তাহলে এই যে পিডিএফ ছাড়ছি, এটা আপনি 10 দিন ধরে পড়বেন, সময় কিন্তু অনেক, 10 দিনে মাত্র 2000 প্রশ্ন পড়বেন, প্রত্যেকদিন 200 করে প্রশ্ন পড়লেই হলো, টানা মুখস্থ করে ফেলবেন। এরপরে 10ম দিন এসে পরীক্ষা দিবেন। পরীক্ষা দিতে পারবেন কি পারবেন না একটু লিখে জানান তো, আসেন কিনা, একমত কিনা, একমত কিনা। আমরা এইটা শেষ হওয়ার পরে বাংলাদেশ আন্তর্জাতিক ধরবো, মানে জেনারেল নলেজের পার্টটা ধরবো এটা শেষ হওয়ার পরে। জি, সুতরাং আমাদের যেহেতু দায়িত্বটা দিয়েছেন, আমরা ক্লাস তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগছে আশা করি। লেকচার শিটও 1-2 তারিখের মধ্যে যখন চলে আসবে ভালো লাগবে আশা করছি, দায়িত্ব নিয়ে বলছি ভালো লাগবে। আর যেই পরীক্ষাটা চালু করতেছে আগামী মাস থেকে, প্রথম পরীক্ষা দেওয়া আছে 12 তারিখ, দ্বিতীয় পরীক্ষা দেওয়া আছে 22 তারিখ, তৃতীয় পরীক্ষা দেওয়া আছে 30 তারিখ। পিডিএফ পেয়ে যাবেন, পরীক্ষার 10-15 দিন আগে পিডিএফ পেয়ে যাবেন। পিডিএফ ধরে টানা মুখস্থ করতে থাকবেন, কোনো দিকে তাকানোর দরকার নাই, ডাইরেক্ট মুখস্থ করবেন, ডিরেক্ট মুখস্থ করে পরীক্ষায় যেন আপনার ভালো হয়। ঠিক আছে? তো ঠিক আছে, পরীক্ষা দিবেন যত যাই হোক, আর মাথায় রাখবেন এই পরীক্ষা কিন্তু ক্লাসের সাথে রিলেটেড না। এই পরীক্ষা হলো গণিত ক্লাসটা ভালো লাগেনি স্যার, তাহলে আমরা টিচার চেঞ্জ করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। গণিতে মিজানুর রহমান স্যারের ক্লাস করছেন আপনারা কখনো? মিজান স্যার তো ভালো করাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে মিজানুর রহমান স্যারকে দিচ্ছি, সমস্যা নাই। টিচার আছে ভাই, এই যে একজন লিখছে স্যার গণিত স্যার মিজান স্যারেরটা চাই। আচ্ছা থ্যাংক ইউ। সুলতানা ইয়াসমিন লিখছে মিজান স্যারেরটা চাই। ঠিক আছে, আমাদের তো টিচারের অভাব নেই। আমি একটা মিজান স্যার অনেকদিন ধরে নিচ্ছেন, স্টুডেন্টরা রিকোয়েস্ট করছে একটু মুখ চেঞ্জ করেন, এই জন্য একটু মুখ চেঞ্জ করে দিলাম। এখন সমস্যা নাই, আবার চেঞ্জ করে দিব টিচার, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আবার আরমান স্যারের কাছে ফেরত যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওয়েলকাম ব্যাক আওয়ার মেইন থিম। আমাদের মূল আলোচনায় চলে আসি। আমাদের ডিএমডি স্যার যে কথাগুলি বলেছে অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখেন, জনাথন সুইফট একটা গ্রন্থ লিখেছিল গ্যালিবার টেবলস, এটা একটা বিখ্যাত নভেল। এই জনাথন সুইফট বলেছিল 10 বার পড়ার চেয়ে একবার লেখা ভালো, 10 বার লেখার চেয়ে একবার পরীক্ষা দেওয়া ভালো, 10 বার পরীক্ষা দেওয়ার চেয়ে একবার ভাইবা দেওয়া ভালো, 10 বার ভাইবা দেওয়ার চেয়ে যে কোনো একটা জব করা ভালো। কে বলেছিল? জনাথন সুইফট। এবং সে বলেছিল যে বই বেশি পড়ে সে সবসময় বিনয়ী হয়। এবং সে আরো বলেছিল যে বই বেশি পড়ে তার শত্রু কমে যায়। এজন্য রিড দি বুক অ্যান্ড লার্ন দি ওয়ার্ল্ড, বই পড়ো এবং বিশ্ব পরিচালনা করো। এবং পবিত্র কোরআনে বলা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। সো রিড দি বুক অ্যান্ড লার্ন দি ওয়ার্ল্ড বিকজ এভরি বুক ইজ দ্য সোর্স অফ নলেজ, প্রত্যেকটা বই হয় জ্ঞানের উৎস। সো আমরা যে টাইটেলগুলি জানতেছিলাম, এই টাইটেলের মধ্যে আমরা দুইটা টাইটেল পেলাম। একটা হচ্ছে পয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, একটা পয়েট অফ সুপার ন্যাচারাল এস.টি. কলিন্স। একটা কোশ্চেন করেছিলাম পয়েট অফ নেচার কে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আরেকটা কোশ্চেন করি, বলেন তো হু ইজ কল্ড দি পয়েট অফ সুপার ন্যাচারাল? সুপার ন্যাচারাল বা সুপার ন্যাচারাল অতি প্রকৃতির কবিকে সংক্ষেপে লিখতে পারেন। হ্যাঁ, এস.টি.সি। হ্যাঁ, মানে বলা যায় টিএসসি, আমাদের ডিউ এর পাশে। হ্যাঁ, টিএসসি কে বলা হয় এস.টি. কলিন্স, সংক্ষেপে স্যামুয়েল টেইলর কোলরিজ। গুড, থ্যাংক ইউ। এবার আমরা অতিরিক্ত আরো দু একটা টাইটেল সম্পর্কে জেনে নেই। দেখেন, এই টাইটেলগুলি এরকম লেখা যায় যে কমেডির জনককে, ফাদার অফ ইংলিশ কমেডি, ফাদার অফ ইংলিশ, ফাদার অফ ইংলিশ, ফাদার অফ ইংলিশ কমেডি। আমরা জেনেছি ফাদার অফ ইংলিশ কমেডি নিকোলাস উডাল, নিকোলাস উডাল, UDALL, নিকোলাস উডাল। নিকোলাস উডালকে বলা হয় ফাদার অফ ইংলিশ কমেডি, নিকোলাস উডাল। অথবা আমরা এই কোশ্চেনটায় যদি এরকম আরেকটু জানি যে ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি, ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি, ট্র্যাজেডির জনক হচ্ছে আমরা জানি ক্রিস্টোফার মার্লো, CHRISTOPHER, মার্লো, MARLOWE, ক্রিস্টোফার মার্লো। এই দুটো কোশ্চেনও খুব গুরুত্বপূর্ণ। ট্র্যাজেডির জনক ক্রিস্টোফার মার্লো, কমেডির জনক নিকোলাস উডাল। ট্র্যাজেডির জনক ক্রিস্টোফার মার্লো, কমেডির জনক নিকোলাস উডাল। নোবেলের জনক হেনরি ফিল্ডিং, নোবেলের জনক হেনরি ফিল্ডিং। আমরা একটু আগে জানলাম নোবেলের জনককে, সংক্ষেপে হেনরি ফিল্ডিং। দেখেন, 5টা কোশ্চেন জানলাম, 5টা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারির জন্য।
ফাদার অফ ট্র্যাজেডি ক্রিস্টোফার মার্লো, ফাদার অফ কমেডি নিকোলাস উডাল, ফাদার অফ ইংলিশ নভেল হেনরি ফিল্ডিং এবং পয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পয়েট অফ সুপার নেচার এস.টি. কোলরিজ। এই 5টা কোশ্চেনই খুব বেশি গুরুত্বপূর্ণ। এরা যে যে যুগেরই কবি হোক না কেন, এদের থেকে অবশ্যই কোশ্চেন এসেছে, আসার সম্ভাবনা আছে। ছোট্ট করে যদি আরেকটা টাইটেল আমরা এরকম লিখি, যদি কখনো বলা হয় পয়েট অফ বিউটি, তাহলে এটা জানার কথা আপনাদের, এই ব্যক্তির নাম বলা হচ্ছে জন কিটস, এই ব্যক্তির নাম বলা হচ্ছে জন কিটস। কিন্তু যদি পয়েট অফ লাভ হয়, তাহলে এই ব্যক্তির নাম আমরা পড়েছিলাম জন ডান, জন ডান। তাহলে দেখেন একটু পার্থক্য, পয়েট অফ লাভ হলে জন ডান, পয়েট অফ লাভ হলে জন ডান, হ্যাঁ গুড, ভালো লিখেছেন। পয়েট অফ লাভ হলে জন ডান, আর পয়েট অফ বিউটি হলে জন কিটস। যার মধ্যে ভালোবাসা আছে তার মধ্যে সৌন্দর্য আছে, যার মধ্যে সৌন্দর্য আছে তার মধ্যে ভালোবাসা আছে। যদিও বাংলা অর্থের দিক থেকে একই, কিন্তু শব্দটার কারণে ব্যক্তিটা ভিন্ন হয়ে যায়। তাহলে পয়েট অফ লাভ জন ডান আর পয়েট অফ বিউটি জন কিটস। এই টাইটেলগুলি খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখেন আমরা আজকে যতটুকু জানলাম, রেনেসান্স পিরিয়ডের পরের অংশ জানলাম, এবং নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে এট এ গ্লান্স যতটুকু জানলাম, এতটুকুই খুব বেশি ইম্পর্টেন্ট। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের ছোট্ট করে আরেকটা টাইটেল জেনে নেই। দেখেন ফাদার অফ ইংলিশ, ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম, CRITICISM, ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম বলা হয় জন ডাইডেন, DROIDEN, জন ডাইডেন। এর ছোট্ট করে বিখ্যাত একটা ট্র্যাজেডি জানি, এর একটা ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির নাম হচ্ছে অল ফর লাভ, অল ফর লাভ, অল ফর লাভ। এর বিখ্যাত একটা ট্র্যাজেডি। খেয়াল করে একটু, ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম, CRITICISM, ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। এই ক্রিটিসিজম কাকে বলা হয়? জন ড্রাইডেন। আর জন ড্রাইডেনের বিখ্যাত একটা ট্র্যাজেডি হচ্ছে অল ফর লাভ। দেখেন একটু আগে আমরা পড়েছিলাম লাভ ফর লাভ, লাভ ফর লাভ উইলিয়াম কনগ্রেভের, কিন্তু অল ফর লাভ ট্র্যাজেডি জন ডাইডেন। জন ডাইডেনকে বলা হয় ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম, ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। শীটগুলি পাবেন, হ্যাঁ 1 তারিখ বা 2 তারিখে ইনশাল্লাহ পেয়ে যাবেন, সবগুলি পেয়ে যাবেন, স্যার যেহেতু বলেছে নিঃসন্দেহে পেয়ে যাবেন। একটু অপেক্ষা করি, অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখানে জানলাম ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম জন ডাইডেন, অথবা বলা হচ্ছে জন ডাইডেনের বিখ্যাত একটা ট্র্যাজেডি অল ফর লাভ। এর আগে যেটা বলেছিলাম সেটা এরকম, ট্র্যাজেডির জনক ক্রিস্টোফার মার্লো, কমেডির জনক নিকোলাস উডাল। ট্র্যাজেডির জনক ক্রিস্টোফার মার্লো, কমেডির জনক নিকোলাস উডাল এবং নভেলের জনক হেনরি ফিল্ডিং। তবে পয়েট অফ লাভ জন ডান এবং পয়েট অফ বিউটি জন কিটস। এছাড়াও বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম, সমালোচকের জনক ইংরেজি সাহিত্যে জন ডাইডেন, সেও এই যুগের বিখ্যাত ব্যক্তি। জন ডাইডেনের বিখ্যাত একটা ট্র্যাজেডি, তার নাম হচ্ছে অল ফর লাভ, অল ফর লাভ। এ হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে আমরা আজকে জানলাম প্রথমে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের নাম, ডিউরেশন, দ্বিতীয় এদের শাখা প্রশাখা, রেস্টোরেশন, আগস্টন, সেন্সিবিলিটিস, তৃতীয় অনেকগুলি ব্যক্তি। এই ব্যক্তিগুলি হচ্ছে একজন জন মিল্টন, আলেকজান্ডার পপ, জোনাথন সুইফট, হেনরি ফিল্ডিং, স্যামুয়েল বলা হয় রিচার্ডসন, অথবা বিখ্যাত জন ডাইডেন বা উইলিয়াম কনগ্রেভ। এই ব্যক্তিগুলি হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের ব্যক্তি। তবে পয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পয়েট অফ সুপারন্যাচারাল এস.টি. কোলরিজ সারা রোমান্টিক যুগের কবি, এ যুগের না। তাহলে দেখেন আই থিংক আমরা যতটুকু জানলাম, আমাদের মূলত বাকি আছে রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড এবং বলা হয় পোস্ট মডার্ন পিরিয়ড। আমাদের রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন এবং পোস্ট মডার্ন, আর আমাদের 4টে যুগ বাকি আছে। এই 4টে যুগ থেকে আমরা মূলত 2টে ক্লাস করব, 4টে যুগ থেকে আমরা মূলত 2টে ক্লাস করব। তাহলে আজকে যতটুকু আলোচনা করা হলো, আজকে মূলত গল্পই হলো, তেমন একটা শিক্ষা হলো না বা স্টাডি আলোচনা করা হলো না। তারপরে যতটুকু আলোচনা করা হয়েছে সেটা একদম যে কম তা না, এতটুকু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা জেনে নিলাম।
আমি যতটুকু আলোচনা করলাম, এইবার এখান থেকে আপনাদের কোশ্চেন দেওয়া হোক। কারো কোনো কোশ্চেন থাকলে নিঃসন্দেহে এই 5 মিনিট আপনাদের কোশ্চেন অ্যান্সার করব। সেটা ইংরেজি সাহিত্যের হোল লিটারেচার থেকে, নট অনলি ফিক্সড এ পারসন, হতে পারে তার কবির জন্ম মৃত্যু, গ্রন্থ, ডিউরেশন, সেঞ্চুরি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা যতটুকু জানলাম, প্রাইমারিতে আসলে সিলেক্ট করা খুবই কঠিন। লিটারেচার থেকে এই একটা দুইটা মার্কের জন্য টোটালি সিলেক্ট করা খুবই কঠিন। তারপরে যতটুক দেওয়া হয়েছে এবং পরীক্ষায় এসেছে, আসবে, আসার সম্ভাবনা আছে, ততটুকু আলোচনা করা হয়েছে। এখন আপনাদের একটু সময় দেই 5 মিনিট। এ থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? মনে না থাকার জন্য বারে বারে পড়তে হবে, বারে বারে পড়লেই মনে হবে। পয়েট অফ কমেডি হয় না, পয়েট অফ কমেডি হয় না, ফাদার অফ কমেডি হয়। ইখতিয়ার মাহমুদ, পয়েট অফ কমেডি হয় না। এখানে ফাদার অফ কমেডি কে? ফাদার অফ কমেডি নিকোলাস উডাল। ফাদার অফ কমেডি নিকোলাস উডাল। হ্যাঁ, নিকোলাস উডাল, এই যে পরেই কমেডি লিখেছে। ওকে, ভালো লাগাটাই ভালো, আর ভালো থেকে ভালো কিছু করাটা আরো ভালো। উইলিয়াম শেক্সপিয়ার এর কোটেশন। উইলিয়াম শেক্সপিয়ার অনেকগুলি কোটেশন, তার মধ্যে একটা কোটেশন বলেছে হ্যামলেট থেকে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আপনি করতেও পারেন, নাও করতে পারেন, মানব মনের সিদ্ধান্ত বা ডিসিশনকে বোঝানো হয়েছিল। এরপর আরেকটা কোটেশন পড়লাম, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। এরপর আরেকটা কোটেশন পড়লাম, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দে আর ডেড, বীরুরা বারবার মরে, সাহসীরা একবার মরে। এরপর আরেকটা কোটেশন আমরা জানলাম, শেক্সপিয়ারের বিখ্যাত কোটেশন, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। এই বিখ্যাত কোটেশনগুলি বলেছিল উইলিয়াম শেক্সপিয়ার। এটা বলা যাচ্ছে না কতদিন পর হবে, তবে নর্মালি আপনি ধারণা নেন যে সামনের সপ্তাহে পরীক্ষা। কেন? কারণ ধারণা যত কাছে নেবেন তত স্টাডি বেশি প্রেসার মনে হবে। পরীক্ষা যে কোনো সময় হতে পারে, তবে নর্মালি আপনি থিঙ্কিং করেন আগামী সপ্তাহে পরীক্ষা, তাহলে সেভাবে পড়েন। বাঙালি যদি পরীক্ষায় 10 দিন গ্যাপ দেয়, এই 10 দিন আর কেউ পড়ে না। যদি বলে আগামীকাল পরীক্ষা, তাহলে সবাই দেখবেন পড়তে বসছে। এজন্য এখন থেকে সিরিয়াস হয়ে স্টাডি করেন। হাউ টু গেট এ গুড জব আর হাউ টু গেট এ প্রাইমারি সার্কুলার, এখানে কিভাবে নিজেকে টিকিয়ে রাখবেন, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে স্টাডি করতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। হ্যাঁ, গ্রামার থেকে বেশি মার্ক আসে, লিটারেচার থেকে দুইটা, একটা তিনটা মার্ক আসে। এজন্য এই দুইটা মার্কের জন্য সম্পূর্ণ লিটারেচার সিলেক্ট করা কঠিন। তারপরেও আপনাদের সুবিধার্থের জন্য যতটুকু আলোচনা করা হলো, এতটুকু মূলত ইম্পর্টেন্ট। এর বাইরে আর পড়ার দরকার নেই। প্রাইমারির জন্য, বিসিএস এর জন্য এর বাইরে পড়তে পারেন, একাডেমিকের জন্য অনার্স মাস্টার্স পিএইচডি এমফিল এর জন্য অন্যান্য পড়তে পারেন। গ্রামারে যারা দুর্বল তারা অবশ্যই বেসিকটা ভালো করে জানেন। গ্রামারের জন্য 3টে স্টেপ। যারা দুর্বল তারা বেসিক পড়েন, যারা একটু ভালো জানেন তারা মিডিয়াম পড়েন, যারা খুব ভালো জানেন তারা মার্টিনের বইগুলি পড়েন। বেসিক আপনার কেমন তার উপর ডিপেন্ড করে বই বলা হয়। আপনি একবার দুর্বল, আমি ইংলিশ টু ইংলিশ বললাম, এটা ক্ষতি হয়ে যাবে আপনার জন্য। আপনি খুব ভালো জানেন, আমি নর্মাল বললাম, এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য বেসিকটা কেমন তার উপর ডিপেন্ড করে আপনি বইগুলি ফলো করেন। হ্যাঁ, যে কোনো গ্রামারই দেখতে পারেন, তবে আপনার বেসিক কেমন তার উপর ডিপেন্ড করবে। এখন আপনি টেন্সই বোঝেন না, তাহলে আপনি জয়েনিং সেন্টেন্স কিভাবে বুঝবেন, ইত্যাদি ইত্যাদি, এরকম বিষয়টা। তাহলে আমরা যতটুকু আলোচনা করলাম এই পর্যন্ত, আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। ARMNHOSSAIN armanhossain.pu@gmail.com, এটা লিখলেই চলে আসবে, আরমান হোসাইন। তাহলে আমরা যতটুকু জানলাম এই পর্যন্ত, আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার। লাস্ট 2 মিনিট বা 1 মিনিট দেখেন তো, কারো কোনো কোশ্চেন আছে? ইজ দ্যার এনি কোশ্চেন? লাস্ট 1 মিনিট। হ্যাঁ, আমরা জর্জ বার্নার্ড শো সম্পর্কে 7টায় লাইভে ক্লাস আসবো, ফেসবুক লাইভ, কেউ চাইলে অ্যাড করতে পারেন, অ্যাড হতে পারেন। হ্যাঁ, ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। ভালো কিছুর জন্য অবশ্যই পজিটিভ থিঙ্কিং করবেন। অর্থ বলো বিদ্যা বলো, পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন করা যায় না। শেক্সপিয়ার একটা কোটেশন, নাথিং উইল কাম আপ নাথিং, ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যকারীদের সাথে আছেন। ধৈর্য ধরে
পথ চলবেন, সফলতা আপনার হাতে আসবেই। রবীন্দ্রনাথ বলেছিল মানুষ যা চায় তাই পায়। কখন দিলে ব্যক্তির জন্য পারফেক্ট হবে সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। এজন্য কনফিডেন্স রাখবেন টু গেট টু ডু এনিথিং। ভালো কিছু করার জন্য কনফিডেন্সটা অনেক বেশি আপনার ভূমিকা পালন করবে। ওকে, একটু জেনে নেন। armnsn.pu@gmail.com, হ্যাঁ, এটা লিখলেই চলে আসবে, দেখবেন। সো ওকে, আমাদের রাব্বি হোসেন ভাই লিখেছে, একটু প্রশংসা করেছে। সো ইটস মাই প্লেজার, এটা আমারও ভালো লাগা। অপ্রকাশিত অনুভূতিগুলি সত্যের বন্ধনে আবদ্ধ। হ্যাঁ, সো আবারও আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। নেক্সট মাসে ইনশাল্লাহ আবারও কথা হবে, দেখা হবে, সেই কামনায় নিরন্তর ভালোবাসা আপনাদের জন্য বলে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।